আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যায় আমাকে? জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ সকল পার্টিসিপেন্টদেরকে যারা 9টা থেকে যুক্ত হয়েছেন, বর্তমানে এখনো আছেন। গরম পানি দাও তো। আমি একটু আপনাদেরকে আমার পক্ষ থেকে বা ইনফ্রন্টেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে যথাসময়ে উপস্থিত হয়ে 10 মিনিট অপেক্ষা করতেছেন এবং আপনাদেরকে ইউটিউব চ্যানেল দেওয়া হয়েছিল। ওগুলো থেকে ঘুরে এসেছেন সবাই যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, তাদেরকে তো ধন্যবাদ। বাকিরা, আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আপনারা দেখবেন যে আমাদের অটোক্যাড এবং হচ্ছে যে সেমিনার গুলো আমরা নিয়ে থাকি সেগুলো আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে। আমাদের অসংখ্য এখানে সেমিনার আছে এবং শিক্ষামূলক আরএসসি, অটোক্যাড আর এবং হচ্ছে আপনার স্টার ডেল্টা যে ইলেকট্রিক্যালের যে ইগুলো আছে, শিক্ষামূলক ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আপনারা মেহরবানি করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের পরামর্শগুলো আমাদের খুবই জরুরি এবং খুব প্রয়োজন। সো এখানে অটোক্যাডের ইলেকট্রিক্যাল অটোক্যাড একদম বাংলায় সিরিজ আকারে দেওয়া আছে এবং টিএ পোর্টাল এই বাংলা, এই যে পার্ট 1 পার্ট 2। ইলেকট্রিক্যালের যারা কাজ জানেন না তারা এই এই এই- Collaboration is এটার key হেল্প for নিতে team পারেন success. With আমাদের। এবং এখানে আরএসসি বলেন, অন্য আদার্স যেগুলো আছে এগুলো আছে, আপনারা দেখবেন যেটা আপনাদের প্রয়োজনে আসবে। হয়তোবা এই অটোক্যাড যারা জানেন না, এখান থেকে আপনার অটোক্যাড শিখতে পারবেন, ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা মেন বিষয়ে আসি, আমাদের ইউটিউব চ্যানেল বিষয়টা। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব একদম ফান্ডামেন্টাল বিষয়, যে ইলেকট্রিক্যাল অটোক্যাড এবং হচ্ছে আরএসসি এবং ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমরা পরিবর্তন আপনাদের সাথে আলোচনা করব। সর্বোপরি আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের এই সেশনগুলো যেগুলো হয় সেগুলো আপনাদের সাথে নলেজ শেয়ারিং এবং বাস্তব জীবনে আমরা কি পেয়েছি বা কিভাবে আসলে আপনি যদি কাজ করেন, প্রত্যেকটা একটা মানুষের জীবন বলেন বা যেটাই বলেন একটা রোড ম্যাপের প্রয়োজন হয়। তো আমাদের জীবন দশায় এক্সপিরিয়েন্স এবং আমাদের সিনিয়রের কাছ থেকে যেগুলো পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যারা যুক্ত হয়েছেন তারাও যারা কথা বলতে চাইলে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। এটা হচ্ছে দ্বিমৌখিক আলোচনা। কোনো বিষয় যদি আপনারা আমার থেকে ভালো জানেন অবশ্যই সেগুলো আপনার কাছ থেকে শুনবো, আপনারা বলবেন। তো সর্বোপরি আজকে ফর্মাল ভাবে আমি আমার প্রোগ্রাম শুরু করতেছি। আপনারা যারা যুক্ত হয়েছেন, এই আমাদের লিঙ্কটা যদি অন্য জায়গাতে আপনারা শেয়ার করতে চান পারবেন, যেহেতু এটা ফ্রি সেমিনার। আপনাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করতেছি। প্রথমে আমি আমার পরিচয় দিতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, বিএসসি ত্রিপলি, মেনটেন্স এন্ড কমপ্লায়েন্সে প্রায় 12 বছর জব করেছি আমি। আর এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। অ্যাডভান্টেকের অপারেশন ডিরেক্টর, এই কোর্সগুলোর ইনস্ট্রাক্টর হিসাবে আছি। এই মেনটেন্স কোর্স আর এই কোর্সটা আমি ডিরেক্টলি আমি নিয়ে থাকি। আহ, আর আপনার দীর্ঘদিন আমি মেনটেনেন্স এবং হচ্ছে গ্রুপ কোম্পানিগুলোতে জব করেছি, আরএসসি এবং হচ্ছে কমপ্লায়েন্স এবং মেনটেনেন্স এর কাজ করেছি। সো সেখান থেকে আপনারা যারা জব করতেছেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এবং আমার জীবন দর্শায় যে বিষয়গুলো মনে করেছি যে না, এভাবে আমরা যদি এগিয়ে যেতে পারি দেন আমরা ভালো কিছু করবো, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রিয় ভাইরা, আজকের যে আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন এন্ড ইনস্টলেশন ফর অ্যাকর্ড আরএসসি বা হচ্ছে বিভিন্ন অডিট কিভাবে চাই, সেই আলোকে আমরা কথা বলবো। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা বিল্ডিং বলেন, স্ট্রাকচারাল বলেন বা যে কোনো কাজের জন্য একটা প্ল্যান প্রয়োজন। ওই প্ল্যানটা যদি সঠিকভাবে না নিতে পারি আমরা বা করতে পারি, দেন আমরা ওই কাজটা সাকসেস হওয়া খুব মানে পসিবিলিটি খুব কম। তো দেখেন, আপনি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের জীবন দর্শে ভালো কিছু করার জন্য আমরা যদি একটা প্ল্যান মাফিক কাজ না করি বা নিজকে একটা প্ল্যানের মধ্যে মানে বেঁধে না ফেলতে পারি, তাহলে এই সফলতা পাওয়া একটু কঠিন। তো সেই বিষয়গুলো আমরা করবো যে ইলেকট্রিক্যালের কোন বিষয়গুলো আমরা জানলে আমরা শর্টকাট ইন্ডাস্ট্রি লেভেলে ভালো কিছু করতে পারবো, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো। সকলকে আবারও আমি ধন্যবাদ জানাই যারা যুক্ত হয়েছেন।
এবং দীর্ঘক্ষণ 10 মিনিট, 10-12 মিনিট আপনারা অপেক্ষা করতেছেন সেমিনারের জন্য। আমরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদের কাছ থেকে বিলম্ব করেছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তো প্রথমে দেখেন, আমি একটা দিয়েছি যে অ্যালায়েন্স, অ্যাকর্ড আর অ্যালায়েন্সের একটু পার্থক্যটা আপনাদের সাথে বলবো, এবং এগুলো কেন আমাদের প্রয়োজন বা কিভাবে আসলো বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে কি অবস্থায় আছে, এই বিষয়গুলো আমরা ছোট ভাবে আপনার শর্ট ভাবে আপনাদের আলোচনা করবো আজকে। যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে বিষয়গুলো লম্বা না হয়ে ছোটভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। তারপরে তো আমি আপনাদের সাথে আছি। দেখেন, অ্যালায়েন্স আমাদের ইউরোপিয়ান দুইটা হচ্ছে আমাদের অডিট, স্ট্রং দুইটা অডিট অডিট আমরা ফেস করেছি। একটা হচ্ছে অ্যালায়েন্স, একটা হচ্ছে অ্যাকর্ড। তো অ্যালায়েন্স কারা আর অ্যাকর্ড কারা? আপনারা জানেন যে এই দেখেন, নর্থ আমেরিকান নর্থ আমেরিকান যে ব্যান্ড গুলো ছিল, তারা নিয়ে একটি আমেরিকা অ্যালায়েন্স ফাউন্ড নামে একটা প্রতিষ্ঠান গঠন করে। তাদেরকে দায়িত্ব দেয় বাংলাদেশের যে আমাদের কোম্পানিগুলো আছে সেগুলো দেখভাল করার জন্য। এই ব্যাপারে আমি কথা পরে বলবো। জাস্ট দেখেন যে অ্যালায়েন্স হচ্ছে আমরা আমেরিকান একটা এটা 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশে। কখন? বাংলাদেশের রেডি গার্মেন্টস গুলোকে দেখভাল করার জন্য। এটা হচ্ছে আপনার 2013 সালে রানা প্লাজার যখন ক্লপস হলো, তার জন্য ফ্যাশন রানা প্লাজা যখন আপনার প্রবলেম হলো, তখন এই প্রতিষ্ঠানটা আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়। এটা নর্থ আমেরিকান কোম্পানি। তারপর হচ্ছে এই এই অ্যালায়েন্সের আন্ডারে তখন ছিল আপনার 700 ফ্যাক্টরি। এটার প্রয়োজনীয়তা কি? আহ, এ- যারা জব করে তারা তো জানেই, যারা জব করেন না তাদের ব্যাপারে আমি বলবো। তারা কি বিষয়গুলো ছিল? বাংলাদেশ ওয়ার্কার সেফটি, এই বিষয়গুলো এনারা দেখভাল করে। গ্লোবাল ব্র্যান্ড, মেজর যে গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে 28টা গ্লোবাল ব্র্যান্ড তাদের লিস্টেড ছিল। এই হচ্ছে অ্যালায়েন্সের ব্যাপারে সংক্ষিপ্ত পরিচয়। এগুলো ওনাদের ওয়েবসাইট গেলে আরো আপনি ডিটেলস পাবেন। এবার হচ্ছে আরএমজি, আরএসি। আরএসিটা কি? আরএসি হচ্ছে অ্যাকর্ডের পরিবর্তে, যখন আপনার এখন বর্তমানে আরএসি নামে চলতেছে। এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড গুলো নিয়ে যে অর্গানাইজেশন, বা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড, যেটা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো ছিল, সেই ব্র্যান্ড গুলো নিয়ে একটা মানে অর্গানাইজেশন গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে অ্যাকর্ড। তো অ্যাকর্ড এবং হচ্ছে অ্যালায়েন্সকে আমরা বাংলাদেশ সরকার 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। তখন 2013-তে যখন চুক্তিটা শেষ হয়ে যায়, আপনারা জানেন যে আমরা যেহেতু কমপ্লায়েন্সের মানে নিয়ম, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা নিয়মের মধ্যে কাজ করতে অভ্যস্ত না। এবং এটা নিয়মের মধ্যে কাজ করতে গেলে ফ্যাক্টরিতে এবং ইন্ডাস্ট্রিগুলোতে অনেক কস্ট বেয়ার করতে হয়েছে। এবং ওই বিষয়গুলো আমরা যেহেতু বিদেশি ওনারা, সেক্ষেত্রে আমরা টোনগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছে। সেজন্য ওনাদের সাথে একটা ব্যাপক আমাদের একটা মানে বিরোধ টাইপের মনে মনে ভিতরে ভিতরে ছিল। এবং তারাও অনেক স্ট্রংলি অনেক বিষয়গুলোকে দেখতো। এটা বাংলাদেশে যারা আমাদের গুরুজনরা আছে, মাথারা আছে আরএনজি সেক্টরে, তারা মনে করছে না 5 বছর পর তাদেরকে অনুমতি দেওয়া ঠিক হবে না। তখন তাদেরকে কি করেছে, এই আরএসি ফাউন্ড হয়, আরএনজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। এই প্রতিষ্ঠানটা হচ্ছে কি বাংলাদেশ এবং হচ্ছে বিদেশ মিলিয়ে, সব মিলিয়ে মানে এখন পরিচালনা হয়। তো দেখেন, এখানে বলতেছে যে যে আরএন সেক্টরটা, এটা জয়েন্ট স্টক কোম্পানির, এটা একটা জয়েন্ট স্টক একটা কোম্পানি, আরএনজি আরএসি। ঠিক আছে। এটা কত সালে হয় বাংলাদেশে? 5ই মে 2000, নাকি 20ই মে 2020-এ এটা প্রতিষ্ঠিত হয়। সেফটি মনিটরিং বডি ইন দা আরএনজি সেক্টর। আরএনজি সেক্টর হচ্ছে যে মনিটরিং করবে এই নামে এই 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 টাইপের একটা প্রতিষ্ঠান ফাউন্ড হয় 20 সালে, 2020-এ। তারপরে দেখেন এখানে বলতেছে তারা কি দেখবে। দি আরএসসি যে প্রোভাইড ইন্ডিভিজুয়ালি অফ দ্য বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্লোবাল ব্র্যান্ড অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড অ্যান্ড লোকাল বাংলাদেশি ট্রেড ইউনিয়ন। এই মানে হচ্ছে কয়টা জিনিস দেখেন, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ব্র্যান্ড, হচ্ছে ট্রেড ইউনিয়ন। এই তিনটা মিলে এই প্রতিষ্ঠানটা ফাউন্ড হয়। এই তিনটা প্রতিষ্ঠানের কিছু সদস্য নিয়ে এই প্রতিষ্ঠানটা হয়। এই প্রতিষ্ঠানটার ব্র্যান্ড হচ্ছে 150টা, ফ্যাক্টরি হচ্ছে 1600+, ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। মানে দেখার দায়িত্ব এদেরকে, মানে দেখতেছি।
আরেকটা হচ্ছে কি, এই যে দেখেন ইন্ডাস্ট্রি সন্ধানী লিমিটেড নামে একটা ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কোন কোন ব্র্যান্ড? বাংলাদেশ এবং হচ্ছে বাইরের যে ব্র্যান্ড গুলো আছে, ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর দ্য টেক্সটাইল এবং আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, এই তিনটা প্রতিষ্ঠান মিলে আরএসসি প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ। এরা কিভাবে বোর্ডটা গঠন করা হয়েছে? ডিরেক্টর বোর্ড হচ্ছে 18 জন পার্সন নিয়ে, প্রত্যেকটা তিনটা তিন তিন ছয় 18, মানে হচ্ছে এটা হচ্ছে 6 জন, এটা হচ্ছে 6 জন, এটা হচ্ছে 6 জন, এই 18 জন নিয়ে মেন বোর্ড গঠন করা হয়েছে আরএসএ। এ হচ্ছে আরএসসি। এখন আপনাদের কি কি প্রশ্ন হতে পারে যে আমরা আরএসসি কেন লিস্টেড হব বা কি প্রয়োজন, এরকম কারো প্রশ্ন আছে? এখানে জব করেন অনেকেই না? আচ্ছা, জব করেন না কারা, একটু হ্যান্ড রাইজ করবেন ডট বাটনে ক্লিক করে। প্রিয় ভাইরা, আমাকে শুনতেছেন? আপনারা যারা জব করেন না তারা একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, একজন ভাই পেয়েছি, সাজ্জাদ। আর কেউ আছেন যারা ছাত্র বা জব করেন না, জব খুঁজতেছেন? আচ্ছা, সাজ্জাদ সাহেব, আপনি কি এই আরএসসি অডিট বা হচ্ছে টেকনিক্যাল অডিট বা এগুলো অডিট কিছু বুঝেন আপনি? হ্যালো, সাজ্জাদ, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? বা আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাজ্জাদ, আপনি কি অডিট বা হচ্ছে অ্যাকোর্ড বা হচ্ছে এগুলো কিছু বুঝেন? না স্যার, আমি এই মাত্র জয়েন করছি আর কি। তো আমি প্রথম থেকে 15 মিনিট ক্লাস মিস করছিলাম, এগুলো কিছু বুঝি নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনার প্রতি বলি যে আমাদের আরএনজি সেক্টরে, আমাদের আরএনজি সেক্টরে, টেক্সটাইল বলেন, এগুলো হচ্ছে আপনারা তো জানেন যে আমাদের যে বিজনেস করি আমরা, আমরা কি শুধু কাপড় বানাই বা যেটাই করি না কেন, এটা কি শুধু বাংলাদেশের জন্য? বাংলাদেশে যদি বিজনেস করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো টিকতে পারবে না। ঠিক আছে? এটা ইন্টারন্যাশনালি বাইরের কাস্টমারকে এই জিনিসগুলো আমরা সেল করব। দেন আমাদের সেল করার জন্য ভালো বাজার হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, আমেরিকান এবং ইউরোপ, এই দুইটা আপনারা তো জানেন। ঠিক আছে? তো 2013 সালে, যখন 13 সালের আগে কি হতো আপনারা দেখেছেন যে মনে করেন একটা 10 তলা একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর ভিতরে 5টা ই পর্যন্ত মনে করেন ফ্যাক্টরি, এরকম মিনি ফ্যাক্টরি, তার এগুলো হচ্ছে আবাসিক, এরকম ছিল না? যে এগুলো হচ্ছে আবাসিক, এবং এগুলোতে হাই রেন্ট ছিল না, একাধিক সিঁড়ি ছিল না, এই জিনিসগুলো ছিল এলোমেলো ভাবে অবস্থা। তো যখন 2013 সালে রানা প্লাজা ক্লপস হয়, তখন বাংলাদেশ থেকে বিদেশি যে বায়ার গুলো আছে, এই বায়ার গুলো, আমেরিকান বায়ার বা যে বায়ার, ভালো বড় বড় বায়ার গুলো আছে, এরা বললো যে না, আপনাদের এখানে আমরা কোনো প্রোডাক্ট নিব না, আপনাদের সাথে বিজনেস করবো না। কেন করবো না? আপনারা সেফটি ইস্যু গুলো মেনটেন করেন না, আপনাদের এখানে অনেক দুর্ঘটনা হয়, তখন অনেক ঝামেলা হয়। তখন এই বাংলাদেশের আরএনজি সেক্টরের মাথায় হাত, যে তারা যদি না নেয় তাহলে কি করবে। তো বলছি যে আপনারা নিবেন না কেন, তাহলে আমরা কি করলে আপনারা নিবেন? তখন বলতেছি যে আমাদের এই সেফটি গুলো যদি আপনারা অবলম্বন করেন, দেন আমরা নিব। তখন বাংলাদেশের যেগুলো আমরা, আমাদের বিজিএমই আছে, আদার্স যে আমাদের নীতি নির্ধারক যারা আছে আরএনজি সেক্টরে, তারা বসে তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হলো যে আপনারা এই বিষয়গুলো যদি মেনটেন করেন, দেন আমরা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিব। তখন এই জিনিসগুলো দেখভাল করবে কেনা? তখন এই যে যে অ্যালায়েন্স করবে আর হচ্ছে আপনার অ্যাকর্ড করবে। ঠিক আছে? এরা দায়িত্ব নিল। এরা এরা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড বা ইউরোপিয়ান ব্র্যান্ডের প্রতিনিধি। যদি আপনি এদের কথা মতো যদি আপনার ফ্যাক্টরিটাকে না প্রপারলি সাজান, দেন আপনার আপনার কোম্পানিতে ওরা প্রোডাক্ট নিবে না। ওরা, ওদের লিস্টেড হতে হয়, ওরা চেক ব্যাক করে। সেজন্য আপনি যদি ব্যবসা করতে চান, শর্ট করে যেটা বলতে চাচ্ছি,
তাহলে ওদের লিস্টেড হতেই হবে, না হলে আপনার মানে মিডিয়াম টাইপের বায়ার গুলাও আপনার নিবে না। ওরা বায়ার গুলো আইসা বলবে যে আপনার কি আর এসি বা এক কোটের লিস্টেড আপনারা, যদি বলে যে না, তাহলে এখানে নিবে না, কারণ ওদের টিম গঠন করার মতো স্ট্রং ওরা বায়ার না। বাট ওরা যখন দেখবে যে এক কোট আছে, নিরাপন আছে, আপনার হচ্ছে এগুলো যখন থাকবে, তখন এখানে ওরা মনে করবে যে না, কোম্পানিটা স্ট্রং, ভালো কোম্পানি, সো এখানে ব্যবসা করা যায়। তার সাথে সাথে আপনার আরেকটা প্রশ্ন হতে পারে, আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিই যে আচ্ছা ওদের সমস্যাটা কি, আমরা ভালোভাবে থাকি বা না থাকি। আপনি জানেন যে যেগুলো স্ট্রং মানে দেশ, বা হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান, সিঙ্গাপুর, যেগুলো ভালো দেশগুলো আছে, তাদের একটা নীতিমালা থাকে। তাদের নীতিমালাটা কি, যে তুমি যার সাথে ব্যবসা করবা তারা সেফটি বা হচ্ছে ইন্টারন্যাশনাল যে নিয়মগুলো আছে তারা ফলো করে কিনা। যদি তুমি মানে বাংলাদেশ ধরেন যে এটা আমেরিকান, এটা আমেরিকা, এই আমেরিকার বায়ার আছে মনে করেন অ্যাডভান্টেক একটা বায়ার। অ্যাডভান্টেক একটা বায়ার, উনি যে কোনো দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমেরিকায় বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমেরিকার কিছু নীতি নির্ধারকেরা ওনারা একটা রুলস বেঁধে দিয়েছে যে তুমি যে দেশ থেকে নিয়ে আসবা তারা নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করে কি না। যদি না করে তাহলে তুমি ওনার কাছ থেকে নিলে, তুমি আমেরিকান, ঠিক আছে, অ্যাডভান্টেজ বিডি, তোমার লাইসেন্স বাতিল করে দেবো। তাহলে দেখেন ওরাও কিন্তু বাধ্য ওটাকে মেনটেন করার জন্য, ওনাদের দেশের রুলস রেগুলেশন মানার জন্য। মানে আপনি বিভিন্ন টেকনিক্যাল বায়ার যেগুলো আছে এগুলো লিস্টেড হতে আপনি বাধ্য। আর মজার বিষয় হচ্ছে যে আরএসসি তে যেহেতু তিনটা প্রতিষ্ঠান মিলে এখন গঠন করা হয়ে গেছে, এটা আপনার ম্যাক্সিমাম কোম্পানি এখন এটাতে হুমড়ে পড়েছে এই আরএসসি লিস্টেড হয় লাগবে। আপনি দেখবেন যে বিগত কয়েক বছরে সামনে সব কোম্পানিগুলো আরএসসি লিস্টেড হওয়ার জন্য, এবং বর্তমানে যখন আপনার সাথে আমি কথা বলতেছি, যেহেতু আমরা কনসালটেন্সি কাজ করি, আমরা ফ্যাক্টরিতে অটোমেশনের কাজ করি, মেশিন সেল করি, অটোমেশনের স্পেয়ার পার্টস আমরা সেল করি। তো সেই ক্ষেত্রে আমাদের, এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, আমি দুটো কোম্পানি আমি ভিজিট করে আসলাম, ওরা মরিয়া হচ্ছে আরএসসি লিস্টেড হওয়ার জন্য। এখন আপনি আমি যারা ইঞ্জিনিয়ার আছি, যে আরএসসি তে আসলে কি কাজ করে বা কেমনে করে কাজগুলো, আপনি যদি না জানেন তাহলে কখনোই তা আপনি ভালো ইঞ্জিনিয়ার হিসাবে ওখানে নিজের অবস্থান পরিবর্তন করতে পারবেন না, আর আপনি চাকরি পাওয়া তো আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা দেখি যে আরএসসি আসলে কি চায়। আরএসসি কি চায় দেখেন, এখানে লেখা আছে যে আরএসসি অ্যাকর্ডের কি কি বিষয়ে কাজ করে। চারটা বিষয় নিয়ে ওরা কাজ করে: স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি, বয়লার সেফটি। এই চারটা বিষয় নিয়ে ওনারা কাজ করে। এখন দেখেন, এই চারটা বিষয় একটা প্রশ্ন হতে পারে যে আরএসসি কি কি নিয়ে কাজ করে। তখন আপনি এটাও হতে পারেন, আগে হচ্ছে তিনটা নিয়ে কাজ করতো, বয়লার পরে অ্যাড করেছে। এটা হচ্ছে আপনার ভাইবা কোশ্চেন হতে পারে উপনীত। এখন ইলেকট্রিক্যাল সেফটির যে বিষয়গুলো আছে, আসলে এই বিষয়গুলো কি কি বিষয়ে আপনার ওরা দেখে, ইলেকট্রিক্যালের রিকোয়ারমেন্ট গুলো কি কি, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল, এখানে ইলেকট্রিক্যালের বিষয়টা গুরুত্ব দিচ্ছি বেশি। ইলেকট্রিক্যাল মেন পার্ট গুলো আছে, সব বিষয়গুলো তো এখানে আলোচনা করা সম্ভব না। ইএলডি প্রয়োজন হয়, এসএলডি প্রয়োজন হয়, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আউটপুট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেশন টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফর ওয়েল টেস্ট রিপোর্ট, থার্মোগ্রাফি সার্ভো টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেনটেন্যান্স প্রোগ্রাম, লোটো, ডিভি চেকলিস্ট। এগুলো প্রাথমিকভাবে এই জিনিসগুলো আপনার আরএসি দেখতে চায়। তারপর হচ্ছে সাবস্টেশনের অনুমোদন আছে কিনা, কাগজপত্র গুলো দেখতে চাই। তো মেন পার্ট হচ্ছে এটা। এখন দেখেন, এইগুলো আমরা কি কয়টায় বুঝি, বা নিজের কি আমরা পূর্ণাঙ্গ এগুলো সাজানোর জন্য আমরা ক্যাপাবল কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যেমন এসএলডি, লোড ক্যালকুলেশন, এই দুইটা ইলেকট্রিক্যালে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন সেই ইঞ্জিনিয়ারকে বলবেন যে ভাই এগুলো তো আমরা পারি, ওই পারার মতোই পারে, বলার মতো পারে। যদি ওনাকে রিপোর্ট তৈরি করতে হবে এবং থার্মোগ্রাফি টেস্ট এবং হচ্ছে কত মাস পর্যন্ত কি করবে, লোটো পলিসি কি, কিভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। এবং অনেক মজার বিষয় হচ্ছে যে এই বিষয়টা জানার জন্য আপনার
বেশি আপনাকে বেগ পেতে হয় না, কিন্তু আমরা গতানুগতিক কাজ করি, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় পোস্ট হোল্ড করি, বাট এই বিষয়গুলো আমরা জানি না। আপনি কিভাবে জানবেন এই বিষয়গুলো আপনাদের সাথে, আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো চলুন, এখানে কিছু প্রশ্ন ক্রিয়েট করা আছে, আমরা একটু নিজকে একটু যাচাইয়ের জন্য আমরা প্রশ্নগুলো কিছু আলোচনা করি। দেখেন, বাস বার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি বিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত হওয়া উচিত, এমসিসিবি এর সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিতে হয়, জেনারেটর আর্থিং কয়টা দিতে হয়, এলটির আর্থিং কয়টা দিতে হয়, এসটির আর্থিং কয়টা দিতে হয়, আর্থিং এর কেবল নির্ধারণ কিভাবে করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, আর্থিং কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, ফিট কি, সিস্টেম আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস রড কপার রডের মান কত হওয়া উচিত, আরএসসি কাজ কি, থার্মোগ্রাফি সার্ভো কি, থার্মোগ্রাফি সার্ভো কয়টা ধাপ থাকে, কেবল ইন্সুলিন রেজিস্ট্যান্ট টেস্ট এর মান কত মেগার উপরে হতে হবে, আরএসসি অ্যালায়েন্স বলতে কি, ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। দেখেন, এই জাস্ট একটা ডেমো কোশ্চিন, এরকম হাজারো কোশ্চিন আপনাদেরকে আমাদেরকে জানতে হবে যদি আপনি ভাইভাতে ভালো করতে চান। এবং জানা খুবই সহজ, যখন ধারাবাহিক আপনি একটা জিনিস শিখবেন বা কাজ করবেন, এই জিনিসগুলো আপনি পারবেন। তো এটা হচ্ছে ডেমো কোশ্চেন আপনাদেরকে কিছু ভাবার জন্য। আমরা এখন একটা চার্টে যাব। আচ্ছা, এখানে ফ্যাক্টরিতে জব করেন কারা, একটু হ্যান্ড রাইজ করবেন, একটু আপনাদের কাছে হেল্প নিব সেজন্য। কিছু বিষয়গুলো আপনাদের মাধ্যমে আলোচনা করবো। যারা ফ্যাক্টরিতে জব করেন একটু হ্যান্ড রাইজ করবেন কষ্ট করে। দেখেন, এই চার্টটা এখন তো আমার, মানে এটা কোনো বই থেকে না। আমি 10 থেকে 12 বছর চাকরি করেছি বা বিভিন্ন জায়গাতে দেখেছি যে আমরা উল্টা দিক থেকে দৌড়াচ্ছি। আমরা যারা ইঞ্জিনিয়ার, যেখান থেকে হোক না কেন, যে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, করে যখন আমরা যাচ্ছি চাকরিতে, তো উল্টা দিয়ে যাচ্ছে। কেমন উল্টা দিয়ে যাচ্ছে একটু আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, যারা চাকরি করেন একটু হেল্প করবেন আমাকে। তো দেখেন, একটা ধরেন যে ডুয়েট থেকে হোক, বুয়েট থেকে হোক, আপনার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, পলিটেকনিক থেকে হোক, আমরা পাস করলাম। যখন একাডেমিক আমরা লেখাপড়া করলাম, একটা গন্ডের ভিতরে কি করলাম, আমাদের সিলেবাসে যা আছে প্র্যাকটিক্যালি আমরা করে একটা সার্টিফিকেট নিয়ে বের হলাম। এখন বের হলাম, বের হওয়ার পরে ইলেকট্রিক্যালের যে যেই প্রতিষ্ঠানই পড়েন না কেন, মোটামুটি আমাদের আমার জায়গা থেকে বলতেছি যে কোনো প্রতিষ্ঠান আপনাকে পূর্ণাঙ্গ একটা ফ্যাক্টরির জন্য তৈরি করেছে বা প্র্যাকটিক্যালি স্ট্রং ভাবে বের করেছে, বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান আছে বলে আমার মনে নাই, মানে আমার জানা নাই। আপনারা থাকলে আমাকে পরামর্শ দিবেন। যেটা এই প্রতিষ্ঠানটাতে আমি ইলেকট্রিক্যালে পড়েছি, ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন থেকে শুরু করে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা একটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আমাকে একদম প্রপারলি ভাবে তৈরি করে দিয়েছে, বা আমি নিজে তৈরি হয়েছি। এই ধরনের প্রতিষ্ঠান খুবই কম বাংলাদেশে। তো এখন এখন বাংলাদেশে প্র্যাকটিক্যাল অবস্থা খুবই খারাপ, সেজন্য আপনি যখন ফ্যাক্টরিতে জব করতে যাবেন তখন তো আর বলবো না যে তুমি বাবা বা ভাই তুমি কাজ জানো না, কোনো সমস্যা নাই, তোমার বেতন হচ্ছে 50,000 টাকা, তুমি বসে বসে থাকবা, কোনো কাজ করা লাগবে না। বিষয়টা কিন্তু এরকম না। যখন আপনি ফ্যাক্টরিতে যাচ্ছেন তখন বলছে আপনি কি পারেন, কি কাজ পারেন, কি এক্সপিরিয়েন্স আছে, কি আপনি কি কি জানেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে দুটা সাংঘর্ষিক কথাবার্তা না, যে আমাদের সিস্টেম ব্যবস্থা একরকম বলতেছি, আমরা চাকরির সময় আরো ফেস করতেছি। হ্যাঁ, কিছুটা হলেও বাস্তবতা এরকম। আমাদেরকে অন্য অন্য যে দেশে যেমন আপনাকে গ্রাফিক্স এর জন্য তৈরি করতেছে, আমাকে ইলেকট্রিক্যালের জন্য তৈরি করছে, আর একজন সিভিল এর জন্য তৈরি করতেছে, যে প্র্যাকটিক্যাল তৈরি করে আমরা প্রফেশনাল লাইফে কাজ করতেছি ওই বিষয়টাতে। কিন্তু আমরা পাস করার পরে কোন জব করব, এটা কিন্তু আমরা নিজেও জানি না। বিষয়টা এরকম না যে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট জব পাবো না কি করব,
মানে চাকরির জন্য খুঁজতে খুঁজতে যেটা আমি পেয়ে যাই সেটা আমার প্রফেশনাল হয়ে যায়। যে আমি এখন ড্রয়িং করি, বা হচ্ছে আমি এখন কনসালটেন্সি ফার্মে জব করি, আমি ইন্ডাস্ট্রিতে জব করি, আমি এখন লেকচারার। মানে এটা আমি চাকরি পাওয়ার পর আমাকে নির্ধারণ করতে হয় যে যেহেতু চাকরি পেয়ে গেছি, এখানে করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ঠিক না? আমার সাথে একমত কিনা আপনারা? জি স্যার, 100% তো জি একমত। স্যার। এটা একটা কতটা একটা দুঃখজনক, যারা ডিপার্টমেন্ট, মনে করেন আমি ইলেকট্রিক্যাল, আমি কাজ করি মনে করেন ফার্মাসিউটিক্যালে, আমি ওখানে ক্যাশিয়ার। তা আমি তো পড়লাম কষ্ট করে ইলেকট্রিক্যাল, এটা তো আমার কাছে মনে হচ্ছে ম্যাচ করতেছে না বিষয়টা। মানে অনেক কষ্টে আছে, অনেকে এরকম কথাবার্তা বলে প্রতিনিয়ত। তারপরে দেখেন যারা ইলেকট্রিক্যালেই জব পেলাম, মনে করেন মেনটেন্স আমি জব পেলাম, ঠিক আছে, মেনটেন্স আমি ইলেকট্রিক্যাল একটা ভালো কোম্পানি জব পেলাম। আচ্ছা, জব যে পেলাম আমি, আমার বেতন যত হলো, জব পাওয়ার পরে আমি তো ইলেকট্রিক্যালে কিচ্ছু জানি না, আমি কি করব? জব পাওয়ার পর একটা মানে ব্যাপক প্যারা। তখন আপনাকে কোম্পানি কি করবে, যে একটা কম মানের বেতন ধরবে আপনাকে। মানে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, আপনার বেতন 10, 12, 15, 20 ধরবে। ধরার পরে 2, 4 দিন আপনি ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে দেখবেন, তৃতীয় দিন আপনাকে, বা চতুর্থ দিন বা 15 দিন পর বা 8 দিন পর বলবে যে সোহেল সাহেব আপনি যান ওই টিমের সাথে কাজ করেন বা ঘুরেন একটু দেখেন। এখন ঘোরা বলতে কি, আপনি কয়দিন ফ্যাক্টরিতে ঘুরে আপনাকে টাকা দিবে কোম্পানি? এখন ধরেন আপনি মেনটেন্যান্সের ইঞ্জিনিয়ার হিসেবে বা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জয়েন করেছেন, আপনি কিছুদিন ঘোরার পরে আপনাকে ধরেন আপনার ইঞ্জিনিয়ার আপনি, বাট ফোরম্যান যিনি আছে বা ইলেকট্রিশিয়ান, তাকে বলবে যে সোহেল সাহেবকে নিয়ে একটু কাজ করান। এখন দেখেন, ধরেন যে এখানে একটা সাবস্টেশনের ডিজাইন হচ্ছে, বসাচ্ছে সাবস্টেশন। এখন এখানে আপনি ইনস্টলের কাজ চলতেছে, আপনি এখন এখানে এসে কি এরকম আপনার পেয়েছেন যে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার যেখান থেকে পাস করেন না কেন, আপনার জন্য একটা টেবিল আছে যেটা আপনি ইঞ্জিনিয়ার, আর এখানে একটা আপনার জন্য একটা চেয়ার আছে যে আপনি বসে বসে দেখতেছেন, এরকম পাইছেন নাকি কেউ? না, এরকম নাই। মানে এরকম বাংলাদেশে চাকরি নাই বললেই চলে। ঠিক আছে? নাই, নাই এই সত্যি দেখা, কথা বলতে। নাই, জি, একদমই নাই। জি, এই দেখা মানে কি, দেখা মানে তুমি কাজ করো, যে সাবস্টেশনে কাজ চলতেছে বা মেশিন ইনস্টল চলছে বা মেশিনের কাজ চলতেছে, তুমি কাজ করো। এখন দেখেন যে ইঞ্জিনিয়ারটা কেবল চিনে না, বাসবাস চিনে না, এলটি প্যানেল চিনে না, আপনার কোনো কিছুই তার ধারণা নাই আমাদের, একদম অনেস্টলি এটা। তো সে এই সাব স্টেশনে কি কাজ করবে বলেন তো ইঞ্জিনিয়ার হিসাবে? তখন কি হবে, ওই 400 RMS কেবল টানবো আমরা, বাসবারে আগায় দিব, আপনার এই মানে কাজ করবে তাদেরকে আগায় দেবো। মানে এই টাইপের একটা মানে বিচিক্ষা অবস্থা যেটা বলে, একবারে মানে হচপচ অবস্থা, খিচুড়ি পাকা অবস্থা। তখনই কি হয়, এখন টেকনিশিয়ান যারা আছে ওরা তো কাজ জানে, বা আপনি কি করতে হবে কিচ্ছু জানেন না। তখন ওরা বলে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, এই করেন সেই করেন, 12, 13 ঘন্টা 16 ঘন্টা ডিউটি। এই করতে করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে দেমাগটা ছিল, যে একটা ইউনিভার্সিটি থেকে বের হয়ে বা পলিটেকনিক থেকে বের হয়ে যে আমি আমার ইঞ্জিনিয়ার যে একটা ফ্লেভার ছিল, সুন্দর একটা ফ্লেভার বা লাইফ ছিল, এই গেল নষ্ট হওয়া। মনে করেন উনি হচ্ছে ইন্টার পাস কাজ করে আপনাকে দৌড়ের উপরে রাখতেছে, আপনিও কোনো কিছু কুল কিনারা পাচ্ছেন না। এই যে দৌড়ানি শুরু হলো, মানে হচ্ছে আমরা প্রথমে আমরা দায়িত্ব পেলাম বা দেখাশোনার দায়িত্ব পেলাম ইনস্টলেশন। আমার সাথে একমত কিনা আপনারা যারা চাকরি করেন? প্রথমে আমরা ইনস্টলেশনের দায়িত্ব পেলাম। জি আচ্ছা, স্যার। না কিছু বুঝে এদিক থেকে আজীবনের মানে পথ শুরু হলো। ওরা কিছু আমাকে বুঝেও দিচ্ছে না, এবং নিজেও বুঝি না, খালি মনে করেন আসি যাই, 12, 13 ঘন্টা ডিউটি করি, মানে কিছুই বুঝি না, এটা আগায় দিই আগায় দিই, দিন শেষ। আর আমরা যে স্টাডি করব এই সময়টা আমাদের ভিতরে আসে না, এবং হচ্ছে কেউ পরামর্শ আপনাকে অভাব দিচ্ছে না যে তুমি এইগুলো শিখো, তাহলে দিন তুমি ভালো কিছু করো, খুবই কম গেল। আমরা তাহলে এরকম করতে 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 আমাদের জীবনে 5, 7টা বছর চলে যায়। 5, 7টা বছর পরে যায় দেখতে যে জানলা আমি কি পজিশন, আমি তো ইঞ্জিনিয়ার, আমার বেতন 18,000 বা 15,000-এর মধ্যেই সীমাবদ্ধ আছে। দেখেন একটা ইঞ্জিনিয়ার যদি আপনার প্রফেশনালি 5, 7টা বছর আপনি চলে যায়, জীবনে যদি কিছু ভালো কিছু না করতে পারেন, তারপরে আপনি যে ভালো কিছু করতে পারবেন আমার বিশ্বাস হয় না এটা। আপনার একমত কিনা? দেখবেন যে কিছু মানুষ ধুম করে উঠে গেছে, আপনাদের সাথে বস বা জুনিয়র সিনিয়র আছে, কিছু কিছু ভাই আছে যে ধুম করে উঠে গেছে, আর কিছু ভাই যে চাকরি করতেছে তো করতেইছে লাইফ টাইম, ভালো কিছু করতে পারে না। এটার দিক হচ্ছে নিজকে একটু একটু আপনার অন্য অ্যাঙ্গেলে আপনাকে হাঁটতে হবে। কেমন অ্যাঙ্গেলটা? তো দেখেন, তারপরে ইনস্টলেশন শিখলাম, তারপর ডিজাইন দেখলাম, একটা ড্রয়িং দিল,
তারপর রুলস রেগুলেশন শিখলাম, তারপরে আমরা একটা দায়িত্ব পেলাম, মানে এদিক থেকে এভাবে 5-7টা বছর জীবনে চলে যায়। প্রিয় ভাইয়েরা, এখন কথাবার্তা শেষ। এখন আমাদেরকে কি করা দরকার, আমি এই কথাটা আপনাকে বলবো এই চার্টের উপরে, তাহলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেটা দিচ্ছে গুড, আমরা এই দেশের নাগরিক, আমাদের যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওটার উপরে ভর করে আমি কিভাবে আমার লাইফটাকে, প্রফেশনাল লাইফটাকে আমি ভালো কিছু করব, এই জিনিসটা আপনাকে বের করতে হবে আমাকে। তাতে সিনিয়রের কাছ থেকে যে হোক, আর ইউটিউব দেখে হোক, আর সিঙ্গাপুর যে হোক, যার যে ক্যাপাবল আছেন সেদিকে আপনারা ধাবিত হবেন। কেমন? দেখেন, একজন ইঞ্জিনিয়ারকে যদি কোনো কিছু জায়গায় ভিজিট করতে পাঠায়, যে ভিজিট করে আসো, তার মানে এরকম না যে এখান থেকে ঘুরে আপনি প্রাইভেট কারে খেয়ে চলে আসবেন। এখানে কি কি, যদি সাবস্টেশন হয়, এটা ফ্যাক্টরি হয়, এখানে কি কি ভুল আছে সেটা ধরে আপনার নোট ডাউন করে আপনার বসের কাছে সাবমিট করাটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের কাজ। এখন মজার বিষয় হচ্ছে, রুলস রেগুলেশন যদি আপনি না জানেন তাহলে কেমনে ভাই ভুলটা ধরবেন? আচ্ছা, সেই জন্য যেটা যেটা করতে হবে, আমাকে রুলস রেগুলেশন জানতে হবে, এটাতে আমাকে আসতে হবে। যেমন ধরেন, আমি প্রত্যেকটা সেমিনারে এই কথাটা বলে থাকি, মানে একই টাইপের কথা, যে একটা ট্রান্সফরমার বসাবেন আপনি, এই ট্রান্সফরমার চারিদিকে কতটুকু স্পেস থাকতে হবে, এই রুমে কতটা আলো থাকতে হবে, এটা মানে হচ্ছে আপনার ইয়ার মানে ভেন্টিলেশন ব্যবস্থা কেমন, কত থাকতে হবে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে এখানের জন্য আপনি কি ভুল ধরবেন। তারপর হচ্ছে বাসবার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, ট্রান্সফরমার ক্যালকুলেশন, ট্রান্সফরমার আর্থিং কয়টা আছে, জেনারেটর আর্থিং কয়টা আছে, এলটি আর্থিং কয়টা আছে, এটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনি কিভাবে আপনি বুঝবেন? ড্রয়িং, যদি রুলস রেগুলেশন না জানেন তাই আপনাকে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারিং হিসেবে রুলস রেগুলেশন জানতে হবে। তারপরে যেটা জানতে হবে, ডিজাইন জানতে হবে। ডিজাইন জানার জন্য অটোক্যাড মাস্ট আপনাকে শিখতে হবে, আপনি যে ইঞ্জিনিয়ার হন না কেন। যেমন ইলেকট্রিক্যালের অটোক্যাডের যদি আপনাকে 5 দিন বা 2 দিন আপনি অটোক্যাড শিখতে পারবেন, চ্যালেঞ্জ এটা আমার সাথে। যারা অটোক্যাড জানেন না, আপনার 2 দিন আমার সাথে বসবেন, আপনি অটোক্যাড শিখতে পারবেন। ঠিক আছে? আপনাদের টাকা লাগবে না, যদি আপনি এরকম কেউ থাকেন আমার অফিসে আসবেন, আমাকে ফোন দিয়ে, আপনার 2 দিনে আমি অটোক্যাড শিখাবো, ইলেকট্রিক্যাল অটোক্যাড। আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই জিনিসটা আপনারা ভয় করেন যারা, তারা, মানে অটোক্যাড তো একটা বিশাল সফটওয়্যার এবং ওটা খুব মজার সফটওয়্যার, এটার তো শিখার কোনো শেষ নাই। কিন্তু আপনি হাতে গুড়ি এবং ফ্যাক্টরি লেভেলে কাজ করার জন্য আপনার 2 দিনেই আপনি শিখতে পারবেন। আর 1 মাস সময় দিলে তো আপনি সুন্দর শিখতে পারবেন। কেমন? তারপরে আপনি যদি আরো প্রফেশনালি হায়ার কিছু শিখতে চান তাহলে তো কোনো শেষ নাই, ওটা ইনফিনিটি, আপনার লাস্ট বয়স, লাস্টের মানে মৃত্যুর আগে পর্যন্ত আপনি অটোক্যাডে শিখতে পারবেন। কেমন? একটা গেল। তাহলে আমাকে রুলস শিখতে হবে, ডিজাইন করতে হবে। ধরেন মজার বিষয় হচ্ছে, দেখেন একটা একটা বিষয়, যে এটা একটা অফিস রুম, আমি এটাতে লাইট লাগাবো, এর কয়টা লাইট দিব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমরা এরকম ভাবে দিই, মন গড়া। মজার বিষয় হচ্ছে, আমি ফ্যাক্টরিতে চাকরি করেছি যখন, টেকনিশিয়ানরা এরকম লাইট সম্পূর্ণ ফিটিং করে চলে আসে, দিয়ে আসা বসকে বলে যে স্যার ওই রুমে তো লাইট লাগানো হয়েছে। আমি একটা কোম্পানিতে বলেছিলাম যে স্যার, ডিজিএম, স্যার উনি বলতেছে, টেকনিশিয়ান বলতেছে ওই রুমে লাইট লাগানো হয়ে গেল, এমব্রয়ডারি একটা সেকশন, আর আপনি হু ধরলেন স্যার, আপনি কি ভিজিট করেছেন? বলছি না তো। তা আমি তো বসে আছি, আমাকে তো আপনি ভিজিট করতে বলেননি, বা আমি তো জানি না ওই রুমে লাইট লাগানো শেষ, তো ওরা কিভাবে লাইটটা লাগালো স্যার? তখন আমি ওই ফোরম্যানকে ডাকছি, ইলেকট্রিশিয়ান, যে এদিকে আসেন, আপনি আপনি যে লাইটটা লাগালেন কিসের ভিত্তির উপর ডিপেন্ড করে লাইটটা লাগালেন রুমের ভিতরে বলেন? তো বলছি স্যার, আহ, এই পাশে দুটো, ওই পাশে দুটো, এই পাশে দুটো এরকম লাইট লাগাই দিলাম, আর এটা অমুক স্যার বলছে পার্চেসের। তো আমি বলছি পার্চেস কি বুঝে লাইটের, চলেন রুমে চলেন। এই একই অবস্থা, এখানে একটা লাইট দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, যেখানে মন চাইছে সেখানে লাইট দিয়েছে। তো আমি বলতেছি যে আপনি কোন রুলস রেগুলেশন তোয়াক্কা করলেন না, এভাবে দিয়ে দিলেন। আমি স্যার বলছি না স্যার, এটা হবে না। এখানে কত লাইট স্ট্যান্ডার্ড প্রয়োজন সেটা আপনার ক্যালকুলেশন করেই দেন, আপনার লাইট বসাতে হবে, নাহলে পরবর্তীতে আপনি ধরা খাবেন, যেহেতু আমি এখানে জয়েন করেছি। তো বলতেছি কি, এখন দেখেন এইটা গল্প করার অর্থটা হচ্ছে যে এই জায়গায় আপনার কয়টা লাইট প্রয়োজন, যে কিভাবে নির্ধারণ করবেন, এখানে লাক্স কত প্রয়োজন। এটা যদি অফিস রুম হয়, এটা 300 লাক্স আপনাকে মেনটেন করতে হবে, লাক্স। তো 300 লাক্স এর জন্য কত ওয়াটের লাইট লাগাবেন, এটা আপনাকে নির্বাচন করতে হবে, এই ক্যালকুলেশন করে দেন আপনি এই রুমটাতে বলবেন যে 6টা বা 5টা, 18 ওয়াটের বা 20 ওয়াটের বা 22 ওয়াটের লাইট প্রয়োজন। তখনই তো আপনি এটা করতে পারবেন। তারপরে ওয়াল থেকে কতটুকু সাইডে আপনারা দিবেন,
একটা থেকে একটা কতটুকু ডিস্টেন্স হবে এই বিষয়গুলো আপনার কিন্তু থেকে যায়। কেমন? এখন দেখেন, যখন আপনি এটা এরকম একটা ড্রয়িং যখন আপনি কমপ্লিট করলেন যে 6টা লাইট প্রয়োজন, যখন আপনাকে এরকম একটা যদি ড্রয়িং দেওয়া হয় যে এই রুমটাতে এখানে একটা লাইট, এখানে একটা লাইট, মনে করেন 4টা লাইট এখানে, তখন ইনস্টল করা কি কোনো বিষয়? যে ইঞ্জিনিয়ার সেও পারবে, যে জেনারেল পাবলিক বা টেকনিশিয়ান সে ইনস্টল করতে পারবে। তাহলে এই জায়গা দুটা অনেক গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কভার করতে হবে আমাদেরকে, প্রিয় ভাইরা। কেমন? তো যেহেতু লাইট নিয়ে কথা হচ্ছে, লাইটের, আচ্ছা, আমরা যাব ধারাবাহিক আলোচনাতে যাব। তাহলে আপনারা বুঝতেছেন যে আমরা যদিও এদিক থেকে চাকরি যদি কেউ পেয়ে যায়, আমাদেরকে কে শুধু দেখে দেখে শিখবো এই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, একটু রুলস রেগুলেশন গুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, আপনাকে অ্যাডভান্টেজে কোর্স করতে হবে, সেজন্য এই বিষয়টা আপনার জেনে যাবেন। বিষয়টা এরকম না। ইউটিউব আছে, গুগল আছে, আপনাদের সিনিয়ররা আছে, আমাদের এখানে অনেক লোকজন আছে আশেপাশে। আপনার সিঙ্গাপুর আছে, আমেরিকা আছে, বিদেশ বিদেশ যেখানে যে আপনি শিখতে পারবেন, বাড়ি থেকে শুরু করে আপনি শিখে নেবেন, প্রিয় ভাইরা। তাহলে আপনি ভালো কিছু করবেন। এখন একটু আসি আলোচনায়, যে আপনি একটা ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রজেক্ট যদি ভিজিট করতে যান, তো কি দেখবেন আপনি? দেখবেন সেটা হচ্ছে যে প্রথমে দেখবেন যে আউটলুকিংটা গুড আছে কিনা। যে রুমের ভিতরে ঢুকলেন, রুমের দরজা থেকে শুরু করে সব বিষয় আপনার খেয়াল রাখতে হবে। রুমের ভিতরে হিট, মানে গরম কতটা, মানে সাফিসিয়েন্ট আলো আছে কিনা। তারপর হচ্ছে আপনার ইনভারমেন্ট সিস্টেম, মানে আপনার ভেন্টিলেশন সিস্টেম ভালো আছে কিনা, গরম ঠান্ডা বাতাস ঢুকে আর হচ্ছে গরম বাতাস বের হয়, এরকম সিস্টেম আছে কিনা। এগুলো দেখার পরে আপনি দেখলেন যে এটা একটু ভাঙা, এটা এই লকটা কাজ করে না, এই লকটা কাজ করে না, এরকম হতে পারবে না প্রাথমিকভাবে। তারপরে হচ্ছে যখন আপনার বাইরের কোনো জিনিসগুলো, তারপর যে চেক লিস্ট গুলো থাকে, যেগুলো আমাদের চেক লিস্ট গুলো থাকা দরকার, ডেঞ্জার সাইন, ফার্স্ট এড, এগুলো থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এসএলডি থাকতে হবে। এগুলো আপনার চেক লিস্ট গুলো আপনার আছে কিনা সেগুলো দেখলেন। দেখার পরে হচ্ছে রাবার ম্যাট আছে কিনা সেটা দেখলেন। তারপরে যে আর্থিং ঠিক মতো দেওয়া আছে কিনা সেগুলো দেখবেন। তারপর হচ্ছে ভিতরে যাবেন যে এই ডিভিটা যত মানের, মনে করেন 300 অ্যাম্পিয়ারের জন্য, এটা 50 অ্যাম্পিয়ারের জন্য, তখন যদি সবকিছুই ঠিক থাকে, দেন আপনি এই বাস বার গুলো ঠিক আছে কিনা, কেবল গুলো ঠিক আছে না, বেকার গুলো ঠিক আছে কিনা, কেবলের ব্যান্ড গুলো ঠিক আছে কিনা, আর্থিং, এই যে আর্থিং, ডোর আর্থিং নাই। অনেক আবার ডোর আর্থিং এভাবে দেওয়ার পরে মেনটার সাথে এটা সংযোগ দেয় না। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, প্রিয় ভাই। তো এগুলা দেখে আপনাকে একটা নোট তৈরি করতে হবে যে এই অবস্থায় আপনার এটা আছে। যেমন এক্সাম্পল, মেন ব্রেকার ক্যাপাসিটি, মেন ইনপুট, নিউট্রাল কেবল, আর্থিং, মেন বাসবার কেবল, মেন লিঙ্ক কেবল বা বাসবার, কেবল সিলেকশন, এই জিনিসগুলো ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে। তার সাথে সাথে যেটা দেখতে হবে, যে আপনারা জানেন ইলেকট্রিক্যালটা আসলে মজার সাবজেক্ট, যদি আমরা নিতে পারি। এটা আপনি যখন শুয়ে আছেন বা বসে আছেন, স্টিল নাও আপনার মাথার উপর ফ্যান আছে, এখান থেকে আপনি যদি এগুলো নিয়ে স্টাডি করেন, অনেক স্টাডি করতে পারবেন। দেখেন এইচটি সাইডে আমাদের ভোল্টেজ হাই থাকে, তাই কেবল সাইজ একটু অনেক চিকন হয়। আবার এটা কি এলটি সাইডে আমাদের কারেন্ট হাই থাকে, সেজন্য হচ্ছে আপনার একাধিক কেবল থাকে। আপনারা দেখেছেন এরকম যে এখানে একই টার্মিনালে আপনার দুইটা কেবল, এটা দুইটা, আপনার 5টা 7টা 10টা, এখানে হচ্ছে এটা কেবল ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে এটা কতটুকু আপনি নেবেন। এগুলো আবার শর্ত আছে যে কেবল গুলো যে নিয়ে যাবেন একটা থেকে একটা, বা একই পয়েন্টে যে আপনি 5টা বা 10টা বা 3টা বা 4টা যে আপনি দিবেন, এই কেবল গুলো কিছু শর্ত আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কেমন? তারপরে দেখেন আপনি ট্রান্সফরমারে আমাদেরকে নর্মালি 3টা আর্থিং দিতে হয়। ঠিক আছে, নিউট্রালে একটা, আর হচ্ছে আপনার বডিতে দুটা। তারপরে এই এসটি সাইডে হচ্ছে 3টে, এগুলো রেড ইয়েলো ব্লু, আর এই পাশে হচ্ছে আমাদের একটা নিউট্রাল বের হয়। আপনারা জানেন যে এই আর ওয়াই বি, এটা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে কালার কোড চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই কালার কোড বর্তমানে এখন নাই। যদি আপনার নতুন কালার কোডের ব্যাপারে আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু সংযোগ আপনি উল্টা পাল্টা দেবেন। কেমন? এগুলো দেখতে হবে। আচ্ছা দেখেন, এখন একটা ছোট্ট একটু লেখাপড়াতে আসি গল্প সাথে, যে 500 কেভি, জাস্ট একটা ভাবার জন্য, যে 500 কেভি ট্রান্সফরমার, এই যে ড্রপ আউট ফিউজটা আছে, কত অ্যাম্পিয়ার দিব আমরা, এটা ক্যালকুলেশন কিভাবে করব? ওই যে আপনার এসটি কেবল অনেক চিকন হয়, কারণটা কি এখানে একটা আপনি এখানে পেয়ে যাবেন। আমরা সূত্র, এটা সূত্র, এটা দিয়ে আপনি 500
এটা কে এর জন্য কে, √3 মান এটা 11 কেবি। দেখেন মজার বিষয়, 500 কেবি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। অনেক মজার বিষয় না? এত বড় একটা ট্রান্সফরমার আমার 500 কেবি 27 অ্যাম্পিয়ার নিচ্ছে। রিস্ক ফ্যাক্টর আমি 1.25 ধরছি, এটা হচ্ছে ডিপেন্ড করবে, এটা চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই। 33 অ্যাম্পিয়ার 500 কেবি ট্রান্সফরমার সেফটি দিয়ে আমাদের কত 33 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখন এখন 33 আপনি লিখে দিলেন যাকে আনতে, যে 33 অ্যাম্পিয়ারের ড্রপ আউট ফিউজ নিয়ে আসো। এখন উনি তো বেচারি খোঁজা শুরু করলো, বাংলাদেশ বিদেশ বিদেশ। আপনার এই 33 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ হয় না, হয় কত, 10 হয়, 15 হয়, 30 হয়, 40 হয়, 50, 60, 100, 200। জাস্ট এটা একটা নোট, অ্যাভেলেবল সাইজ, এর বাইরে হতেও পারে। এখন আপনার যদি বাজারের বা মার্কেটে কি জিনিস তৈরি হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, বা যে বিষয়টা হচ্ছে, এটা কেবলের ক্ষেত্রে হোক, বেকারের ক্ষেত্রেও, যে ডিভাইসের ক্ষেত্রে হোক না কেন, ওই বিষয়ে আপনাকে নলেজ অবশ্যই থাকতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন। আর যাকে আপনি লিস্ট করে দেবেন আপনার ক্লায়েন্ট, উনিও বিপদে পড়বে। তো এখানে যেহেতু 33 অ্যাম্পিয়ার হচ্ছে, আপনি 30 নিতে পারবেন না, আপনাকে এটা 40 অ্যাম্পিয়ার নিতে হবে। মানে এখানে আপনাকে 40 অ্যাম্পিয়ারই সেট করতে হবে। এক ধাপ উপরে যেতে পারবেন, আপনি 2-3 ধাপ উপরে যে 100, মানে 60 বা 100 নিতে পারবেন না। এটা কেবলের ক্ষেত্রেও, আপনার বেকারের ক্ষেত্রে সেম ভাব, এক ধাপ উপরে আপনি যেতে পারবেন, বেশি উপরে যেতে পারবেন না। কেমন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই বিষয়টা কিছু আলোচনা করেছিলাম আপনাদের জন্য, যে আপনি একটা রুমের লেআউট করবেন। এটা একটা লেআউট, এই যে লাইটটা এখানে দিলেন, এই 4টা লাইট, এই 4টা লাইট, এটা আমি কিভাবে বুঝবো যে এখানে 4টা লাইট প্রয়োজন, এবং এই ওয়াল থেকে কতটুকু এই হবে আপনার, আর ডিস্টেন্স থাকবে, এটা থেকে এটার কতটুকু ডিস্টেন্স থাকবে, এটা কিভাবে বুঝবো? কারো জানা আছে পয়েন্টটা? বলবেন কেউ, ভাই? হ্যাঁ, এটা আপনি এখানে পাবেন, দেখেন এটা বিএনবিসি থেকে নেওয়া লাইট লুমেন্স মেথড আছে, এই যেটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে কয়টা আপনার প্রয়োজন, কত, দেখেন এখানে বলছি নাম্বার অফ লাইট রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট লাক্স লেভেল, কত আমার লাক্স প্রয়োজন, রুমের এরিয়া, লুমেন অফ, লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইটের কত করে আলো দিবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্স ফ্যাক্টর। আপনি এটি যদি মেনটেন করতে পারেন, দেন আপনি এন সংখ্যা আপনার লাইট লাগবে, এগুলো যদি আপনার জানা থাকে, দেন আপনি লাইট বের করতে পারবেন। এটা আপনি যেভাবে বের করতে পারবেন, এটা পারবেন আপনার লুমেন আউটপুট লাইট থেকে পাবেন। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা আপনার বের করা একটু কঠিন হবে, মেনটেন্স ফ্যাক্টর, এই দুইটা ডাটা আপনাকে একটু একটু যাচাই বাছাই করে আপনাকে বের করতে হবে। রুমের সাইজ, রুমের আপনার কি কালার হবে রুম, ঠিক আছে, কি কি কাজে ব্যবহার করা হবে, এগুলো আপনাকে একটু বের করতে হবে। তো দেখেন, এই যে আপনাকে যে বললাম, আহ, যে আপনি লাইট মনে করেন এই রুমে 6টা লাইট প্রয়োজন, আমি বের করলাম ওই সূত্র দিয়ে, উপরের সূত্র দিয়ে। এখন নিয়ম হচ্ছে এই রুমটা, দেখেন 6.2 মিটার, 3.7 মিটার। এখন আমার এই লাইটটার, এটা ক্যালকুলেশন করতে হবে যে এটার যে এটা হবে, এটা ডাবল হবে, এটা ডাবল হবে, এটা দেখেন 1.2 পয়েন্ট, এটা নিয়ম হচ্ছে এটা। এবং এই এইটাকে আপনি ক্যালকুলেশন করবেন, ভাগ করবেন, জয়টা আপনার সারি হবে সেই অনুযায়ী। আর এই পাশ থেকে এই পাশ আপনার কতটুকু হবে, এটার হচ্ছে আপনার একটা ক্যালকুলেশন আছে। এই এইটাকে আর এটার উপর ডিপেন্ড করবে। এগুলা ক্যালকুলেশন সবগুলো দেখাতে গেলে অনেক সময় ব্যাপার। আপনারা এতটুকু জেনে রাখেন, আর যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করব। কেমন? এটা হচ্ছে আপনার জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের এটা আমরা কোথা থেকে পাবো, কত লাইট দিব, এই বিষয়গুলো আমরা আলোচনা
ক্লাসে করি ডিটেলস, 1-1.5 ঘন্টাতে এগুলোই আমরা করি, একটা যেটা ধরি ওটা নিয়ে আলোচনা চলে। তো এই হচ্ছে বিষয় যে, তারপরে মজার বিষয় হচ্ছে যে দেখেন এইটা যে আপনি বললেন যে এটা 2টা লাইট বা 3টা লাইট 4টি লাইট, এটা তো আপনি যোগ বিয়োগ ভাগ করতে হবে। এটা ভাগ যখন করবেন কিভাবে করবেন? আপনি কি সুতা দিয়ে করবেন না কিভাবে ভাগ করবেন? ইলেকট্রিক্যালের একটা এলপিএস এর সময় লাগবে মেজারমেন্ট, তখন আপনি কিভাবে করবেন? এটাও কিন্তু একটা জিনিস, সেই জন্য আপনাকে অটোক্যাড অবশ্যই আপনাকে জানতে হবে। অটোক্যাড যদি আপনি না জানেন তাহলে আপনি এগুলো কখনোই আপনি করতে পারবেন না, ঠিক না? আমি একটু দেখাই আপনাকে অটোক্যাডটা। একটু সময় লাগবে। আচ্ছা, ধরেন যে এটা একটা আমার রুম, এই রুমটাতে আমার 6টা লাইট প্রয়োজন, যেমন আমরা ক্যালকুলেশন করি। মনে করেন আমরা এটাই করি, এই রুমটাতে আমার 6টা লাইট প্রয়োজন। আমি কিভাবে সেট করব? আমি নিয়ম জানি যে এটা থেকে এটা ডিস্টেন্স যা হবে তার ডাবল হবে, এ হবে, সে হবে। এখন আমি কিভাবে এটা আহ, এই এখানে আমি 6টা লাইট কিভাবে নির্ধারণ করব? আপনি কি ফিতে দিয়ে মাপবেন? না, অটোক্যাড আপনাকে যেহেতু আছে বা হচ্ছে আপনার, আপনি কখনো এটা ফিতে দিয়ে মাপার প্রয়োজন নাই। আপনাকে এটা করতে হবে কি, আপনার অটোক্যাডের ভাষায় করতে হবে, তাহলে আপনার ইজি হবে বা একদম অ্যাকুরেট হবে। ধরেন এই যে এটাকে আপনি 3টা ভাগে ভাগ করবেন, কিভাবে করবেন কেউ বলবেন বলবেন? এটাকে আমি 3টা লাইটে ভাগ করবো, কিভাবে করবো? যাক আমি করতেছি, দেখেন। এটা হচ্ছে আপনার ডিভাইডেড বাই, এই স্ক্রিনে ক্লিক করে এখানে ডিভাইডেড বাই দিবেন, তারপর বলছে দেখেন যে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, এটাকে কয় ভাগে ভাগ করবেন? তো আমাদের কথা ছিল কত, 3 দিয়ে ভাগ করবো আমরা। তো 3 দিয়ে ভাগ করলাম, দেখেন 3টা ভাগ হয়ে গেছে। বাট আমাদের নিয়ম ছিল কি, লাইট যেভাবে লাগাবো এটা কি হয়েছে? হয়নি। মানে আমার যেটা করছি সেটা হয়নি, এটা একটা টেকনিক। তাহলে কি করতে হবে দেখেন, DIV, আপনি কমেন্টস এখানে যে DIV মানে ডিভাইডেড বাই অবজেক্ট কাকে, দেখেন ডিভাইডেড বাই কাকে ভাগ করব? এটাকে ভাগ করবো আমি। তো বলছে যে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, কত ভাগে? আমি এটাকে 6 ভাগে ভাগ করবো আমার সূত্র মেলানোর জন্য। 6 দিয়ে ভাগ করে এই মধ্যকার থেকে একটা করে আমি উঠাই ফেলি। দেখেন তো আমি যে একটা সূত্র বলেছিলাম আপনাদেরকে মেজারমেন্ট, যে এখানে যা হবে, এই পয়েন্টে যা হবে, এখান থেকে এটা এটা হাফ হয়েছে কিনা, একদম হুবাহুব এটা এখন আপনার হাফ হবে। যে আপনার আমি যে নিয়মটা বলেছিলাম সেই অনুযায়ী, কেমন? তো এই জন্য আপনাকে অবশ্যই অটোক্যাড জানতে হবে। যদি অটোক্যাড আপনি না জানেন তাহলে এলপিএস করার সময় আপনি এভাবে জাস্ট খালি এটাকে কপি করে নিচের দিকে যদি আপনি দিয়ে দেন, সরি আমার কম্পিউটারটা হ্যাং করতেছেন, ল্যাপটপ বসে আছে না। আপনি এভাবে নিয়ম মাফিক যেখানে রাখবেন তাহলে আপনার ড্রয়িংটা শেষ। ড্রয়িং কিভাবে করবে এখন তো আপনার ব্যাপার, এগুলো জাস্ট একটা টেকনিক। এগুলো হচ্ছে যে এই ড্রয়িংটা হচ্ছে আমার করা, এগুলো আপনি কোথায় কি দিবেন, কিভাবে ফ্যান দিবেন, ফ্যানের সিম্বল কিভাবে হবে, এই জিনিসগুলোর ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কেমন? তো এটা হচ্ছে একটা ধারণা ছিল লেআউটের ব্যাপারে। আচ্ছা, এখন এসএলডি নিয়ে আমরা কথা বলি সবসময়, যে এসএলডিটা কি? এসএলডিটা হচ্ছে আপনার একটা লো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। একটা কোম্পানি আপনার প্রতিটা ডিভি থেকে শুরু করে, আপনার সাবস্টেশন থেকে শুরু করে, আপনার যে ড্রয়িং সিঙ্গেল লাইনের মাধ্যমে যে আপনি যেটা ড্রয়িং করা হয় সেটাকে এসএলডি বলা হয়। ওখানে যা থাকে ডিটেলস এই জিনিসটা এসএলডি। নর্মালি যদি আপনি ইলেকট্রিক্যালের লোড ক্যালকুলেশন বা নিয়ম না জানেন, আপনি কখনো এসএলডি করতে পারবেন না। এসএলডিতে যতটা মানে সহজ মনে হয় ততটা সহজ ইস্যু না। এই জিনিসটা করতে গেলে আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হয়, এই জেনে আপনাকে এসএলডি করতে হবে। দেখেন
এসএলডির মধ্যে আপনার ট্রান্সফরমার ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে সিটিপিটি, ট্রান্সফরমার, এসিবি, ভিসিবি তে যত ডকুমেন্টস আছে নাকি আপনার এগুলো ডিটেলস আছে, সেগুলো ইনফরমেশন গুলো আপনাকে থাকতে হবে। এবং জেনারেটর থেকে শুরু করে এবং বাসবার ক্যালকুলেশন, আপনারা জানেন যে লোড ক্যালকুলেশন সবসময় নিচের দিক থেকে করতে হয়, যে বাউন্ডারের লাইট, ফ্যান থেকে শুরু করে আপনার টয়লেটের লাইট থেকে শুরু করে হিসাব করে আস্তে আস্তে আপনাকে সাবস্টেশন ডেভেলপ করতে হয় সকল মেশিন গুলো। তো এই ইনফরমেশন গুলো খুবই চমৎকার ভাবে এবং অ্যাকুরেট ইনফরমেশন প্রয়োজন হয় এসএলডির। এগুলো ওনারা বিভিন্ন কোম্পানি এই এসএলডি গুলো আরএসসি অডিট বলেন, আদার্স যে বায়ার অডিট বলেন, এরা এসে এই অডিট গুলো দেখে। আপনার এসএলডি যদি আপনার ওনারা যাচাই বাছাই করে তখন বুঝে যায় যে আপনার কোম্পানির কি অবস্থা কেমন। এসএলডির ব্যাপারে এটা। তারপর আপনারা জানেন এলপিএস। এলপিএস যে আমরা ডেভেলপ করি, এটার জন্য এই বিল্ডিং এ কোন এলপিএস প্রয়োজন। এখন ধরেন যে এটা হচ্ছে 20 তলা একটা বা 10 তলা বিল্ডিং, যদি আপনি ওভাবে ফিতা দিয়ে মাপা শুরু করেন তাহলে তা হবে, তখন আপনার এটা কি হবে, অটোক্যাডে ধরলেই আপনার এটা কত ফিট উচ্চতা, এইটার উপর ডিপেন্ড করে আমাদের এলপিএস এর টাইপ আছে, ক্লাস 1, ক্লাস 2। ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2, দুইটা আমাদের টাইপ আছে। এটার জন্য আবার ম্যাটেরিয়ালের গঠন চেঞ্জ হয়ে যায়। সো যদি 75 ফিট মানে 75 ফিট বা 23 মিটার ফিট যদি হয় তাহলে হচ্ছে ক্লাস 1, 23 মিটার। আর যদি এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে ক্লাস 2। এই ক্লাস 1 এবং ক্লাস 2 আর এটাতে এলপিএস প্রয়োজন কিনা আপনাকে এটা একটু আপনার রিস্ক ইন্ডেক্স করতে হয়। এই ডাটাগুলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। যে এখানে কিছু ডাটা আছে, যে এখানে বিএনবিসি বইটা আমাদের অনেক বড়। তো এইটাকে ছোট করার জন্য, ছোট করে যে এলপিএস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ড্রয়িং এর জন্য জাস্ট খালি আপনার 143 পেজ যদি আপনি পড়েন তাহলে ইলেকট্রিক্যাল এটা আপনি কভার করতে পারেন 154 পেজ। এটা ইলেকট্রিক্যালের জন্য আপনাকে তৈরি করা হচ্ছে বিএনবিসি বইটাকে সম্পূর্ণটাকে আপনার ছোট করে। তারপরে হচ্ছে এলপিএস এর জন্য যে লাইট প্রোটেকশন সিস্টেম, যেটা লাইটিং প্রোটেকশন সিস্টেম যেটা বলে, এটা হচ্ছে 9 পেজ যদি আপনি দেখেন তাহলে আপনার বিল্ডিং এ এলপিএস প্রয়োজন কিনা আপনি এটা রিস্ক ইন্ডেক্স বের করতে পারবেন। তারপরে হচ্ছে বিএনবিসি বই বলেন, লোড ক্যালকুলেশন এবং হচ্ছে আপনার সিঙ্গেল লাইন সবগুলোকে কেটে কেটে এই ছোট করে আপনাদের জন্য রাখা আছে। যেমন আপনার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনার এটাতে এই ডিভিটাতে এটা প্রয়োজন কিনা, এগুলো সবগুলো আপনাদের জন্য মানে একদম মানে প্রয়োজনীয় জন্য আপনাদেরকে ক্যাটাগরি এগুলো একটু আমাদের কোন ভাই যেন ড্রয়িং করতেছেন, কিছু লিখবেন নাকি? তো দেখেন, একটা ডিবিতে বা একটা আমাদের বিভিন্ন প্রকার বই আছে। যেমন বিএনবিসি তে একরকম বলতেছে, এনএফপি তে একরকম বলতেছে। তারপর হচ্ছে যে ভোল্টেজ, পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত কোনটাতে কি বলতেছে, এটা আমরা কম্পারিজন করে রাখছি। তারপর হচ্ছে আপনার আর এই যে আপনাদের নতুন কোড, ব্রাউন, ব্ল্যাক, গ্রে, ব্লু, এটা হচ্ছে আমাদের নতুন কোড। এটা আর এটা হচ্ছে পুরাতন কালার। এটা কেন বলেছে, কে চেঞ্জ করেছে, এই বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানুরূপে, এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে আপনার বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কোন গাইডলাইনে কি বলেছে, ওইটা আপনার কম্পারিজন গুলো আমরা আপনাদের জন্য কেটে কেটে রাখছি। ঠিক আছে, যেন আপনার সব আপনার গাইডলাইন পড়ার কোনো প্রয়োজন নাই, এগুলো পড়বেন আপনি পেয়ে যাবেন কেমন। এটা হচ্ছে আপনাদের প্রয়োজনের জন্য এগুলো অবশ্যই লাগবে। ভোল্টেজ জব ক্যালকুলেশন দেখেন এখানে একটা এই সুন্দরী আছে। উম, উম, এই ডকুমেন্টস গুলো আমাদের যারা কোর্স করে আমরা একদম সব আপনাদেরকে আমরা দিয়ে দেবো, এবং শুধু একবার না, যতক্ষণ প্রয়োজন আপনাদের ডকুমেন্টস পাবেন। হ্যাঁ, সো আমাদের কোনো কিছু হাইড নাই, সবকিছু আমরা ডিটেল দিয়ে দিই। যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, মজার একটা জিনিস এখানে একটা আছে দেখেন, পারমিসিবল ভোল্টেজ ড্রপ বিএনবিসি তে কত ভোল্টেজ ড্রপ অ্যালাউ করতেছে, 2.5%। এনএপি তে 5%। বিটি সিস্টেমে সর্বোচ্চ 8%। মানে বিষয়টা এরকম থাকে যে এখানে একটা এলটি প্যানেল আছে, এখানে একটা এমডিবি প্যানেল, এমডিবি। এখান থেকে যে আপনি কেবলটা নিয়ে যাবেন, এখানে শুধু যদি আপনি কেবল চার্জ ধরে আপনি হিসাব করেন
তাহলে এখানে আপনি কাঙ্ক্ষিত মানের ভোল্টেজটা পাবেন না। সো তখন ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়। এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের মাধ্যমে আপনি তখন কি করতে পারবেন, আপনার মানে কেবল সিলেকশন করতে পারবেন প্রিয় ভাইরা। তো এটার জন্য আমাদের কোন গাইডলাইনে কতটুকু ভোল্টেজ পারমিশন করেছে এবং কোনটাতে কত আপনি কোন এতে ক্যালকুলেশন করবেন, এই বিষয়টা ডিটেলস আপনার এইখানে আপনি দেওয়া আছে। কেমন? তো এই এটা যদি আপনারা কেউ ডিটেলসে চান, আমাদের ইউটিউব চ্যানেলে একবার হুবাহুব এটা আমারই ভিডিও করা কয়েকদিন হলো, আপনারা এটা হেল্প নিতে পারেন। এটা আপনি আহ, আপনি এটা নিতে পারবেন পারবেন আর কি। কেমন? তারপরে হচ্ছে দেখেন আপনাদের জন্য অটো কিছু মেথড তৈরি করা আছে আমার, এই যে লোড ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, শুধু জাস্ট আপনি আপনি ডাটা বসাবেন। এই ডাটা বসাবেন, এইগুলো তো অটো এক্সেলে আপনি পেয়ে যাবেন যে আপনার রুমে কয়টা লাইট প্রয়োজন, কয়টা ফ্যান প্রয়োজন, এগুলো সব ক্যালকুলেশন করা আছে আপনাদের জন্য। এটা এগুলা দেখাতে গেলে অনেক রাত হয়ে যাবে, সেজন্য আমি সব করতেছি। আপনাদের আরো অনেক বিষয় আলোচনা করার বিষয় আছে। তো যাই হোক, এখন আমাদের থার্মোগ্রাফি নিয়ে আমরা এসএলডি নিয়ে কথা বললাম। থার্মোগ্রাফিটা হচ্ছে কি, আপনারা জানেন যে আপনাদের যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি, কেবল থেকে বা বেকার থেকে ওই ডিভাইস গুলো, এগুলোর মধ্যে হিট প্রডিউস হয়। কখন হিট প্রডিউস হয়? যখন আমাদের সঠিক মানের ক্যালকুলেশন আমরা ঠিক করি না, ভালো মানের আমরা প্রোডাক্টটা ডিভাইসটা লাগাই না, বা হচ্ছে এগুলো লুজ থাকে, তখনই আপনার এখানে আপনার অকাঙ্ক্ষিত যে ফায়ার হয়, ফায়ারের কারণে আমাদের অনেক ক্ষতি হয়। সেগুলো আমাকে যাচাই বাছাই করার জন্য যে ঠিকভাবে আছে কিনা, এটা থার্মোগ্রাফি স্ক্যানার দিয়ে যখন আপনি স্ক্যান করবেন, তখন কোন পয়েন্টে কত হিট হচ্ছে, দেখেন এখানে 113, এখানে 150, এটা আপনি দেখতে পাবেন। তখন আবার এটা এই রিপোর্ট গুলো তৈরি করতে হয়, এবং এটার হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে। এই যে আপনার 0, 1, 2, 3 কত হিট হলে কোথায় মানে আপনি কি করার প্রয়োজন, এই বিষয়টা আপনাকে একটা চার্ট ফলো করতে হয়। এগুলো আবার রিপোর্ট তৈরি করে রাখতে হয়, বিভিন্ন অডিট এসে দেখে। কেমন? তারপরে কেবল ইনসুলেশন, আপনারা জানেন যে আমরা যে কেবলটা ইউজ করি, এই কেবলের নির্দিষ্ট একটা লেয়ার মানে ব্যারিয়ার থাকে, যে কালো বা যেটা হোক না কেন, এটার একটা রেজিস্ট্রেশন থাকতে হয়। এটা হচ্ছে 5 মেগা ওহম, সর্বনিম্ন 5 মেগা ওহমের কম যদি থাকে এই কেবলটা আপনার চলবে না। আমরা একটা থেকে একটা কেবল নিতে হয়। এখানে যদি কেবল এবং আমরা হাতে ধরতে হয়, এগুলো যদি আপনার সঠিক মানে ইনসুলেশন না থাকে, তাহলে হচ্ছে আপনার প্রবলেম ক্রিয়েট হবে। কেমন? এটার জন্য আপনাকে এগুলো টেস্ট করতে হয়। তারপরে হচ্ছে আমাদের এই কোর্সের কিছু একটু আলোচনা করে আমি আরো আলোচনাতে যাব আপনাদের, যে আমরা এখানে কি শিখতে পারবো। আপনাদেরকে আরো বড় একটি লম্বা মডিউল আছে, জাস্ট এখানে একটি মানে টাচ দেওয়ার জন্য, যে বেসিক ইলেকট্রিক্যাল ডিজাইনের কি পাবেন, সাবস্টেশন ডিজাইন, বাসবার সিলেকশন, সুইচ গিয়ার, সিডিপিটি, পিএফআই সিলেকশন, কেবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন, ট্রান্সফরমার, জেনারেটর আর্থিং টেস্ট কিভাবে কয়টা দিবেন, আর্থিং টেস্ট ডিটেলস, আর্থিং সিস্টেম লেআউট কিভাবে করবেন, লাইট লুমেন্স মেথড ক্যালকুলেশন কিভাবে করবেন, অটোক্যাড এবং প্রফেশনাল এসএলডি অ্যাপ্রুভ কিভাবে করবেন এবং তৈরি করবেন, লোড ক্যালকুলেশন, এলপিএস সিস্টেম ডিজাইন অ্যাজ পার বিএনবিসি, রিয়েল প্রজেক্ট, তারপর একটা সিভিল। এটা হচ্ছে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। আমাদের আরো বড় একটা আপনার মডিউল আছে, আপনারা যেখান থেকে যে জয়েন্ট হয়েছেন আমাদের এই বিষয়গুলো আপনাদেরকে দিব। তারপরে দেখেন এলপিএস ডিজাইন এবং হচ্ছে কেবল যে আমাদের কেবল ক্যালকুলেশন যে করতে হয়, এই কেবল ক্যালকুলেশনের ক্ষেত্রে এবং এলপিএস এর ক্ষেত্রে কিছু জিনিস হয়, যে শুধু যদি গতানুগতিক আপনি কেবল চার্ট দেখে দেখে যদি একটা আপনি কেবলের সংযোগ দেন, কখনো এটা আপনার কাঙ্ক্ষিত মানের আপনি রেজাল্ট পাবেন না। এখানে হিট, এখানে হচ্ছে আপনি কেবল গুলো মাঠের নিচ দিয়ে নিয়ে যাবেন না কেবল টের উপর দিয়ে নিয়ে যাবেন, একসাথে আপনি কতগুলো নিয়ে যাবেন, এগুলোকে ক্যালকুলেশন করতে হয়। এগুলো ডিটেলস আমরা এই কোর্সে আলোচনা করি। আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, যদি আমাদের প্রতিষ্ঠানে কোর্স করতে চান আপনারা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি যে মানে কোর্স করাই যে আমাদের মুখ্য বিষয়, বিষয়টা এরকম না। আমরা অ্যাডভান্টেক বিডি আপনারা জানেন যে বিভিন্ন প্রকার সেল সার্ভিস এবং হচ্ছে মেশিনারি এবং অটোমেশন নিয়ে কাজ করি। সো আমাদের এই কোর্সগুলো একটা নেশার মতো, আপনাদের সাথে কিছু সময় পার করা এবং কিছু বিষয়গুলো শেয়ার করা, এবং আমাদের ডকুমেন্টস গুলো আমাদের কাছে হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে। সো আপনাদের কাছে শেয়ার করতে পারলে বা আপনাদেরকে দিতে পারলে আমরা হেল্প
আপনাদেরকে করতে পারলাম আর আপনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হলো। তো সর্বোপরি ধন্যবাদ জানাই। আপনারা যদি কোর্সের ব্যাপারে কিছু জানতে চান এবং কোর্স করতে চান, যারা যুক্ত হয়েছেন, শুধু আমি আপনাদের 2 দিনের মধ্যেই আমি আপনাদের সাথে যোগাযোগ করব। শুধু যারা চ্যাট বক্সে নাম্বার দিবেন তাদের সাথে আমি আলোচনা করব। আর আদার্স আপনাদের ইনফরমেশন হয়তো অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনারা যারা কোর্স করতে চান বা আমার সাথে কোনো কথা থাকলে বলতে চান, তাহলে আপনাদের নাম্বারটা আমাদের এই চ্যাট বক্সে দেন, আমি আপনাদের সাথে কথা বলবো। কেমন? আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এবার। কিছু চ্যাট বক্সে লিখছিলেন যে ভিডিওটা নট শুইং, বুঝি না এটা। তারপরে জি স্যার, ভাই ডকুমেন্টস গুলো কি পাওয়া যাবে? আমাদের যারা কোর্স করে আমরা পূর্ণাঙ্গ ডকুমেন্ট, সকল ডকুমেন্ট দিই, আপনাদেরকে রেকর্ড ফাইল দেওয়া হবে। আর কোনো আর কোর্স না করলেও যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো। প্রিয় ভাইরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং কোর্সের সম্বন্ধে আমাকে বলতে পারেন বা যে কোনো ইস্যুতে। আর আপনার সাথে আমার সাথে যদি কথা বলতে চান হ্যাঁ বা ভাই, কোর্স একটা চান, কোশ্চেন ছিল। আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেবেন প্লিজ। হ্যাঁ ভাই। কোশ্চেনটা ছিল ওই যে 8 ফিটের ডিস্টেন্স, একটা থেকে আরেকটা ডিস্টেন্স যে 10 ফিট থাকতে হবে, যেটা রেফারেন্সটা যদি একটু বলতেন, মানে অ্যাকচুয়ালি আমি রেফারেন্সটা পাচ্ছি না খুঁজে। মানে মানে আট কত ফিটের feet? ডিস্টেন্স কতটুকু থাকতে হবে, বা এটা রেফারেন্স কোথায় আছে? এটা 5 থেকে 10 মিটার তো আপনি রাখতে পারবেন। 5 থেকে 10 মিটার না ফিট? হ্যাঁ, মানে কি 5 থেকে 10 মিটার নাকি 10 ফিট? ফিট ফিট, সরি ফিট। এটা মানে এটা কি রেফারেন্স, কোনো রেফারেন্স আছে? রেফারেন্স তো অবশ্যই আছে। আপনি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে দিবেন, আপনাকে আমি স্ক্রিনশট দিব। হ্যাঁ। জি, জি, আচ্ছা ঠিক আছে। তো আপনারা যারা ফ্যাক্টরিতে জব করেন তারা দুই কিছু ভাই একটু যদি বলেন যে আপনাদের যারা জুনিয়র আছেন হয়তো সিদ্ধান্ত নিতে সহজ হবে যে এই বিষয়গুলো ফ্যাক্টরিতে জব করার ক্ষেত্রে কতটা প্রয়োজন। কেউ ভাই, কোনো ভাই যদি আজকে সেমিনারের উপর কিছু পরামর্শ দেয় বা বলেন, থ্যাংক ইউ, বলতে পারবেন। জাহিদ হাসান ভাই, আপনি কিছু বলেন। যারা নিউ আছে তাদেরকে, তাদের জন্য বলতেছি যে তাদের অবশ্যই এই জিনিসগুলো আগে থেকে জানা উচিত সার্ভিসে ঢোকার আগে, তাইলে তার জন্য মানে নিজের লাইফ ডেভেলপ করা সহজ হবে। না হয় আপনি একজন ফ্রেশ হিসাবে জবে ঢুকলে দেখা যায় যে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। এটাই স্বাভাবিক যে কাজ করে করে শিখবেন, প্রচুর সময় লাগবে এবং ঠিকভাবে শিখতে পারবেন না, ভুল ভাল শেখা হবে, এটাই স্বাভাবিক। এক একজন এক এক রকমের আপনার গাইডলাইন করবে। মানে যদি আপনি ইয়াদের কাছ থেকে শিখতে চান, কি বলে আমরা যাদেরকে বলি ফোরম্যান কিংবা মেনটেনেন্স, যারা কাজগুলো করে আর কি, ইঞ্জিনিয়ার বাদে যারা আছে, তাদের কাছ থেকে শিখতে গেলে আপনার এক এক ঠিকঠাক মতো কোনো ইনফরমেশন পাবেন না, আর আপনার সময়ও লাগবে বেশি, প্লাস হইতেছে নিজের কাছে খারাপও লাগবে যে ওদের কাছে শিখতেছি, ওরা শিখাইতে চাচ্ছে না, কেমন করতেছি কিছু। তো এমনিতেই জানা উচিত। তারপরে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এগুলো জানা উচিত, কিন্তু আপনি যদি লাইফে ডেভেলপ করতে চান তাইলে এইগুলো জানার কোনো বিকল্প নাই। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে মাস্ট বি আপনার জানতেই হবে, সেটা যে কোনো সেক্টরে জব করেন না কেন। আর এটা যত তাড়াতাড়ি শিখতে পারবেন তা আপনাদের জন্য তত তাড়াতাড়ি ভালো হবে। এই তো। ধন্যবাদ জাহিদ ভাই। আর কিছু ভাই একটু বলবেন যে আসলে আমরা যে আলোচনা করতেছি, ভাই ধন্যবাদ আপনাকে, আপনি মনের কথা বলেছেন যে আসলে আমরা যখন কোনো কিছু শিখতে চাই, যখন ধরেন জাভেদ ভাই সিনিয়র মানুষ, ভাইয়ের কাছে একটা জিনিস শিখতে চাচ্ছি, ভাইকে বারবার বলতেছি, ভাই গুরুত্ব দিচ্ছে না, বা তখন দুই একবার বলার পরে অনীহা চলে আসে এটা আমাদের সবার প্রতি। তখন আমরা কি করি, যে ওই জিনিসটা তার শিখতে চাই না আমরা বাঙালি হিসাবে। আর আমাদের বাংলাদেশে ফ্যাক্টরিতে যারা আছে এখন অনেক হেল্পফুল মানুষ, বা আমরা যারা আছি মানুষকে শিখাইতে কিছুটা পছন্দ করি, বাট আপনার তারপরেও অনেক মানে 88% আপনাকে শিখাতে চাইবে না। তখন আমাদেরকে অনেক কষ্ট হয়। শুধু যে কোর্স করার মাধ্যমে শিখাই, কোর্স করার মানে ফ্যাসিলিটিটা কি? ধরেন আপনার জাভেদ ভাই একটা জিনিস চেয়েছে আমার কাছে, তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক ঠিক আছে ভাই দিচ্ছি। সেই সময় আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, ভাই দুইবার বললো,
আমি হয়তো দিলাম, কিছু দিলাম না, বা ভুলে গেছি, এরকম একটা সিকোয়েন্সলি আমরা দিতে পারি না। আর যখন একটা কোর্সের মধ্যে, একটা চেনের মধ্যে থাকে, তখন কি হয়, এখানে সিনিয়র পার্সনরা বা যারা আগ্রহ আছে এই কোর্সগুলো করতে চায়, এটা চেনের মধ্যে থেকে যে 9টায় আছে ক্লাস আছে, তো ক্লাসের জন্য আমিও বসলাম, আপনি একটা বললেন, আমি একটা বললাম, আমারও অনেক কিছু জানা হলো। এবং একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের মাধ্যমে সিনিয়র পার্সনরা আমরা সবসময় যুক্ত থাকি। এখানে আপনারাও বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সেটা আমাদের সাথে শেয়ার করতেছি, একে অপরে আমরা জানতে পারতেছি। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এবং অ্যাডভান্টেজ বিডি শুধু যে এই কোর্সগুলো না, অটোমেশন কোর্স হচ্ছে, আপনার কন্ট্রোলিং কোর্স, এখানে ল্যাব আছে আপনাদের জন্য। মানে সবসময় এটা ওপেন থাকবে, আপনার ভাই হিসাবে আসবেন। আমরা আমাদের এখানে সিনিয়ররা যারা আছে, বুয়েটের অনেক সিনিয়র পার্সন, ওরা বলে যে অ্যাডভান্টেজ অন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ক্লাব হবে। এখানে আপনি আসবেন, আপনার বিষয়গুলো আমরা শিখবো, বা 5 জন যারা জুনিয়ররা আছে এখানে শিখাবেন। এই একটা মানে একটা বসার জায়গা। তো আপনাদেরকে আমার প্রতিষ্ঠানে উত্তরায় কফির দাওয়াত দিচ্ছি। এবং কোনো ভাই, 2-1 জন ভাই একটু আপনারা যদি বলেন কিছু, আপনাদের কথা বলেই শুনে আমরা শেষ করবো। ধন্যবাদ। বুলবুল আহমেদ ভাই ছিলেন, মেবি আপনি জব করেন, আপনি কিছু বলবেন? বলার মতো হচ্ছে এখানে আপনি যেগুলো দেখালেন এগুলো সবকিছু আমাদের ফ্যাক্টরিতে লাগে মোটামুটি, কিন্তু আমরা প্রপার হিসেবটা জানি না। হয়তো আনুমানিক আনুষঙ্গিক কিছুটা করে কোনো রকম ভাবে অডিটগুলো পাস করা হয়, তাহলে অ্যাকচুয়াল ডাটাটা আমাদের কাছে থাকে না। এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় নিজের পার্সোনাল ক্যারিয়ারের জন্য, প্লাস হচ্ছে ফ্যাক্টরির জন্য। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, যে অডিট বা হচ্ছে স্ট্যান্ডার্ড গাইডলাইন যখন আপনার কাছে রেফারেন্স থাকবে, যে মনে করেন একটা বিষয় আমি জানলাম, আমি ভুলে গেলাম, যখন কিছু ডকুমেন্টস থাকবে আর এটা স্টাডি করবেন, তখনই আপনার কাছে আপনার মজবুতি থাকবে। ধরেন আরএসি বলতেছে যে এটা এখানে কেন এটা আরো এটা করতে হবে, তখন আপনি কি বিএনবিসি বা এনএফপি রেফারেন্স আছে যে এটা এটা, তখন আপনি যখন বলবেন যে না আসলে বিন বেশিতে এটা তো বলছে, তখনও কিন্তু আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা আপনার সাথে টক করতে ওনারাও একটু ভাববে যে না, উনি স্টাডি করেছে ইঞ্জিনিয়ার হিসাবে বা কাজ করেছে। বাংলাদেশে যারা আমরা ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার আছি, মানে আমরা স্টাডি করতে চাই না। সো আপনাদেরকে আমি বলবো যে আপনাদের যদি সময় থাকে, আপনি আসেন, আমার সাথে বসেন। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে বা এইগুলা নিয়ে যেহেতু আমি কাজ করি, সো আপনাদের সাথে শেয়ার করবো। এবং একটা যতটুকু বিষয়গুলো আছে আপনি আমি যদি শেয়ার করি, সো আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। কেমন? তো জি। আবারও বলছি, আপনারা যদি কোর্স করতে চান বা আমার সাথে কিছু, চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দেন। আর আপনাদেরকে আমি আমার প্রতিষ্ঠানে কফির দাওয়াত দিয়ে আমি আমার কথাগুলো শেষ করবো, আপনারা যদি কিছু না বলেন। আমরা 2-3 মিনিট আছি আর। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ও, আপু আছেন? সরি। হ্যাঁ হ্যাঁ আছি। থ্যাংক ইউ আপু। আপনাদের আপনাকে দেখেছিলাম আমার। আরেকটু হচ্ছে কি, আমার কয়েকদিন থেকে আমি অসুস্থ ছিলাম, আর সেমিনারটা আরো 20 মিনিট লেন্দি করতে পারতাম, কিছু বিষয় শর্ট করে এসেছি, আমার শরীর অবস্থাটা ভালো না। আর খাদিজা আক্তার ম্যাডাম, আমার বড় আপু আর কি, বুয়েটের মোস্ট বড় আপু। আপনি সেমিনারে থাকলে খুব ভালো লাগে, আপু কিছু বলেন, আমরা আপুরা শুনতে আমি চাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে ইঞ্জিনিয়ার, যেহেতু আমরা সবাই এখানে, সেই উদ্দেশ্যে একটু বলি, সবার হয়তো বা উপকারে লাগবে। আমরা যেমন স্কুলে ভর্তি হওয়ার আগে কি করি, অ ক খ শিখি, এটা হচ্ছে আমাদের বেসিক, এটা লাগেই। যেখানেই যাই না কেন, যত আপ লেভেল বা হাই লেভেলে যাই না কেন, এই বেসিকটা আমাদের জানা থাকতে হয়। এই বেসিকটা দিয়ে আমরা কি করি, ওয়ার্ড তৈরি করি, তারপরে সেন্টেন্স তৈরি করি। এবং সেন্টেন্স তৈরি করলেই হবে না, আমি খাই ভাত জিনিসটা কিন্তু সেন্টেন্স, বাট মানে শ্রুতি মধুর না। তো আমাদের এরকম শ্রুতি মধুর করতে গেলে আহ, ভাষাগুলো জানতে হবে, শব্দের মিনিং গুলো জানতে হবে, এবং সিস্টেমেটিক্যাল ওয়েতে সাজালে কত সুন্দরভাবে মিনিংফুল হবে সেটাও জানতে হবে। আর এই ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আমার এই যে অটোক্যাড জিনিসটা হচ্ছে ঠিক সেরকম, অ আ ক খর মতো। আপনি যে লেভেলেই কাজ করেন না কেন, যত উপরেই যান না কেন, ক্যাট যদি জানা থাকে, আপনার ওই যে এবিসিডি বা অ ক খ র মতো, আপনি আপনার লাইফটাকে, আপনার কেরিয়ারটাকে সুন্দর করে সাজাতে পারবেন। এই অটোক্যাডটা সব জায়গায় লাগে, আমি কাজ করি তো। তো সেই ক্ষেত্রে দেখি যে এমন কোনো সেক্টর নেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যে অটোক্যাড লাগে না।
আমরা আসলে পিছিয়ে আছি কেন? আমাদের এই জিনিসগুলো আমরা মানে ফর্মার ওয়েতে আমাদের কেউ দেখায়নি বা মানে বুঝায়নি যে এই জিনিসটা এই ক্ষেত্রে লাগে বা খুব বেশি ইম্পর্টেন্ট বা এটার গুরুত্ব বেশি, যার ফলে আমরা ঠেকে ঠেকে শিখেছি এবং আমাদের টাইম চলে গিয়েছে। আমরা অনেক লেন্দি টাইমে আসলে এই জিনিসগুলো বুঝতে পেরেছি। বাট এখনকার প্ল্যাটফর্ম গুলা, আমাদের এই যে অনলাইন বেস বা অফলাইন বেস যেটাই বলেন না কেন, আমরা এখন অনেক কিছু ইজি ভাবে দেখতে পাই বা মানে জানার বা বোঝার সুযোগ পাই। কিন্তু মেন এখন দরকার আমাদের ইচ্ছা শক্তি। আমরা যদি চাই তাহলে যে কোনো একটা কাজকে আমরা সহজে এখন শিখতে পারি এবং বড় ভাই বা যে পারে তার সাথে সহজে যোগাযোগ করতে পারি ইন্টারনেট বা মোবাইল দিয়ে। আগে যেতে হতো। আমি যেমন 2006-এ অটোক্যাড শিখেছি, তখন আমাকে শুধু বেসিক গুলা টুলস গুলা শিখিয়েছে, বাট ইলেকট্রিক্যাল যে ইতে আমাকে মানে এই সাইডটাতে যে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখায়নি, কারণ যে শিখিয়েছে সে ছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি ওইটার অ্যাপ্লাইটাও শিখেছি প্রায় 1 বছর একজনের পিছনে ঘুরে ঘুরে, তাও প্রপারলি শিখতে পারিনি। তো এরপরে কাজের ক্ষেত্রে এসে আরো কিছু ধাক্কা খেয়ে সেখানে শিখলাম। এখন কিন্তু এই যে ভাইয়াদের যে ইগুলা আছে, ট্রেনিং গুলো আছে, এখানে মোটামুটি অনেক কিছুই শর্ট টাইমে অনেক সুন্দর করে শিখিয়ে দেয়। আর মানে সবাই, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে যে সেক্টরে কাজ করেন না কেন অটোক্যাডটা মাস্ট লাগবে। এটা একবারে, এটার কোনো অল্টারনেট নেই। এর পাশাপাশি যেটা ইলেকট্রিক্যাল যে কোর্সটা আছে আমাদের, এটা শিখবেন। এই দুইটা আপনার লাইফে যে কতটুকু গুরুত্ব এনে দিবে সেটা আপনারা আসলে চাকরি ক্ষেত্রে যাওয়ার পরে বুঝবেন। আমরা করি কি, নিজেকে কোন একটা জায়গায় ইনভলভ করে দেন কাজ শেখার চেষ্টা করি, সেটা করবেন না। সেটা করলে আপনার 4-5 বছরও আপনি আপনার কেরিয়ারের কোথাও পৌঁছাতে পারবেন না। পরবর্তীতে শিফটে আর এক জায়গায় যাবেন, ওইখানেও সেম অবস্থা তৈরি হবে। এর থেকে আপনি 6 মাস ডিলে করেন পাশ করার পরে, 6 মাস কাজ শেখেন, অটোক্যাড শেখেন 2 মাস, 2 মাসে অটোক্যাড শেখা যায়। অটোক্যাড মুখস্থ করার কিছু নাই। আপনি যেই কমান্ড গুলো শিখছেন সেটা কি কাজে ব্যবহার হবে আর কোথায় ব্যবহার করব, কিভাবে করব, এইটুকু শুধু জানবেন, লিখে রাখবেন। ওইটা দেখে দেখে আপনি কাজ করবেন। 2 মাস পরে দেখবেন ওইটা আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গিয়েছে। আর সবসময় করবেন কি, আপনাদের কিবোর্ডে যে কমান্ড আছে এই কমান্ড দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ভার্সন চেঞ্জ হয়ে গেলে আপনার কমান্ডগুলো চেঞ্জ হয়ে যায়। কিন্তু কিবোর্ডে কাজ করলে 7 থেকে আপডেট ভার্সন যত আছে সব সেম কমান্ড, তো সো ওই জায়গায় আপনাদের প্রবলেম হবে না। তো এই কারণে আপনি কি কমান্ড দিয়ে কাজটা শিখবেন, আপনি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। সেকেন্ডলি, আপনি যখন কাজ শিখে 2 মাস অটোক্যাড কাজ শিখলেন আর 3 মাস আপনি প্র্যাকটিক্যাল হচ্ছে এই ইলেকট্রিক্যাল কোর্সটা করলেন, করলে আপনি যে কোনো জায়গায় কাজের উপযোগী হয়ে যাবেন। এই 6 মাস যে কষ্ট করলেন না, যে কোনো জায়গায় আপনি, আমি শিওরিটি দিয়ে বলবো, সাজেস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি ঢোকেন, আপনি 6 মান্থের মধ্যে বা 1 ইয়ারের মধ্যে আপনি ম্যানেজার পোস্টে চলে যাবেন। কারণ কি, আগের যে ইঞ্জিনিয়ার আছে এখন যে টপ লেভেলে, অনেকেই অটোক্যাড জানে না। বাট এখনকার বর্তমান যুগে যারা আছেন একটু বুদ্ধিমান, তারা যদি অটোক্যাড এবং এই কোর্সটা শিখে যখন কাজে যান, তখন হয়ে যায় তাদের ডিমান্ডটা আলাদা। তখন কিন্তু ওই যে বস লেভেলের যাদের যারা আছে না, তার মালিক কিন্তু তাদেরকে আর ডাকে না। কারণ প্রতি বছরেই এই যে অডিটের যেই কাজগুলো হয় এগুলোর সাথে একটা সম্পৃক্ত থাকতে হয়। সম্পৃক্ত থাকলে লাগে হচ্ছে ডিজাইনার যে ইলেকট্রিক্যালের অটোক্যাড বুঝেন, তাকে কিন্তু ফার্স্টে আনা হয়। এখন আপনি যখন ওই জায়গায় গুরুত্ব পাবেন, একটা বাইরের একটা মানে কোম্পানি যখন আপনাকে খুঁজবে, আপনাকে ডাকবে, তার মানে ওই জায়গায় আপনি কিন্তু সবার সামনে আপনাকে কিন্তু অ্যাটেনশনটা দেওয়া হলো। তার মানে কি, সবাই বুঝলো যে আপনি কাজটা ভালো বোঝেন, যার ফলে আপনি তাদেরকে কোঅপারেট করছেন এবং এই যোগ্যতা আপনার আছে। তখন হবে কি, পরবর্তী ম্যানেজমেন্ট যখন প্রমোশনের করবে, তখন কিন্তু মাস্ট আপনাকে সেই জায়গায় মানে তার মার্ক করে রাখবে। তো সো তখন আপনার কেরিয়ারে ওঠাটাও অনেক সহজ হবে। আর একটা কোম্পানিতে যখন আপনি সবকিছু বুঝে যাবেন, সবকিছু কিন্তু সেম, মানে আপনার যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার হচ্ছে, লোড গুলো, আপনার তো মেশিন দেখার দরকার নেই, আপনার লোড কত যাচ্ছে আপনি সেই হিসেবে জাস্ট জিনিসগুলোকে আইডেন্টিফাই করবেন যে আমার এই জায়গায় কি আছে বা কি ব্যবহার হচ্ছে এবং লোড কত যাচ্ছে। আমার মানে মেশিনের ভেতরে আপনার দেখার দরকার নেই, আমি এত কিলোওয়াট দিলাম, এখানে এত ওয়াট যাচ্ছে, এই হচ্ছে আপনার এই পর্যন্ত আপনার দেখার বিষয়। সো এই অনুযায়ী লোড সব জায়গায় কিন্তু একই রকম। তবে ফ্যাক্টরি লেভেলে, কমার্শিয়াল লেভেলে এবং রেসিডেন্সিয়াল লেভেলে একটু ভাগ আছে, সেটা যখন আপনারা অটোক্যাড করবেন সেইটা ক্লিয়ার হয়ে যাবে।
তো আশা করব সবাই কষ্ট করে চাকরির পেছনে না ছুটে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করেন, কিছু কোর্স করেন, কোর্স করে নিজেকে প্রমাণ করেন যে হ্যাঁ আমি কাজ করতে পারি। আপনার থেকে টেকনিশিয়ান শিখবে, আপনি টেকনিশিয়ান থেকে শিখবেন না। এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়ারদের মান সম্মানটা নষ্ট হয়, এবং একজন টেকনিশিয়ান করে কি, কোম্পানির যে ম্যানেজমেন্ট লেভেলে আছে সেখানে যে তখন কান পড়া দেয় যে অমুক স্যার তো ইঞ্জিনিয়ার, সে কিছুই পারে না, সে আমার কাছ থেকে কাজ শেখে। এটা আসলে অনেক লজ্জার আমাদের জন্য। আমি সবাইকে অনুরোধ করব, নিজেকে তৈরি করেন। কাজের অনেক ফিল্ড আছে, বাট আমরা কাজ না পারার কারণে আমাদের সেই যোগ্যতাটা থাকে না এবং আমরা আমাদের কেরিয়ারে অনেক লুজ হই। সবাইকে শুভকামনা থাকলো, এবং ভবিষ্যতে নিজেকে তৈরি করবেন, ভালো একটা জায়গায় যাবেন, আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে, কথা হবে, আমরাও যেন বলতে পারি যে হ্যাঁ আপনি এই জায়গায় আছেন, একটা ভালো একটা পোস্টে আছেন। এক কাপ যেন কফি খেয়ে আসতে পারি, আবার আপনাদেরকেও যেন আমরা আমাদের জায়গায় এনে এক কাপ কফি খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। ভালো থাকবেন সবাই। আপু, আপনার পরিচয় তো আমরা জানি না। ও আচ্ছা, আমার নাম হচ্ছে খাদিজা আক্তার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ডুয়েট থেকে পাশ করেছি 17তম ব্যাচে, এখন মাস্টার্স করছি। আমার থিওরি শেষ, এখন থিসিস নিয়ে কাজ করছি। তো আমার ডিপার্টমেন্টটা হয়ে গেছে এখন এনার্জি। এখানে একটা নতুন ডিপার্টমেন্ট আসছে এনার্জি, কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী আসলে ইলেকট্রিক্যালের টিচার নেই। তো এই কারণে আসলে আমার থিসিসটা একটু দেরি হচ্ছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল, আমি চাচ্ছি যে সোলার পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করতে। আমি সোলার পাওয়ার নিয়েও কাজ করি। এখানে আমার প্রায় 10-12 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। বাট আমি ফিল্ড লেভেলেও ডিজাইন বেস সোলার নিয়ে কাজ করি। এই হচ্ছে আমার ইয়ে, আর পাশাপাশি আমি কনসালটেন্সি করি ভার্টেক্স বিল্ডার্সে। থ্যাংক ইউ আপু। আমাদের বিষয় হচ্ছে যে আপনি যেহেতু এনার্জি নিয়ে কাজ করতেছেন, ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো বা হচ্ছে খুবই মানে এফেক্টিভ একটা মানে হতে যাচ্ছে সামনে, আপনার আপনার জায়গাটা আসবে ইনশাল্লাহ। মানে এনার্জি সেভিং এর জন্য ফ্যাক্টরি গুলো, যেহেতু আমি ফ্যাক্টরিতে অনেকদিন জব করেছি, তারা মরিয়া যে কিভাবে এনার্জি সেভ করা যায়। সো এটা ভালো কিছু করবেন আপু। তো ধন্যবাদ হ্যাঁ, আপু। দোয়া থাকলো আপনি আপনাদের জন্য। আপনি দোয়া অনেক থাকলো। সময় নিয়ে আসলে মাঝে মধ্যে আমাদের সেমিনার গুলোতে থাকেন, আপনি খুবই ভালো লাগে। আমি আপনার কথা থ্যাংক ইউ। বলবো বলে আমি ভুলে গেছি তো। না না, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের যারা কথা শুনছিলাম। যারা আহ, যুক্ত হয়েছেন আজকে, আপনাদেরকে আসলে আপু তো বললোই। আমি যদি বলি, সবসময় আমি কথা মানে লাস্টের মুহূর্তে কম বলার চেষ্টা করি, যে মানুষ মনে করবে যে আমি কোর্স করানোর জন্য এটা বলছি। আসলে কোর্সটা কোনো বিষয় না, জাস্ট এটা একটা প্ল্যাটফর্ম। যে হ্যাঁ, ধরেন যে প্রপারলি গাইডলাইনটাই হচ্ছে মেন। এই গাইডলাইনটা কিন্তু আমাদের সময় ছিল না। হ্যাঁ, তো এখন যেহেতু কোর্স করানোর পারপাসে বলেন, আর এই যে গাইডলাইনটা যে দিচ্ছেন, এটা কিন্তু একটা, আমরা যদি এভাবে চিন্তা করি, এই জায়গা থেকে আমি একটা গাইডলাইন পেলাম। আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো আসলে কি করতে হবে এবং কি কি আমার মানে কাজ শেখার জন্য কি এরিয়াগুলো আমার আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইয়ে, অনেকের কাছ থেকে তো এই জিনিসগুলো আপনি পাবেন না। আপু, আর একটা বিষয় আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমাদেরতে, প্রায় অনলাইন অফলাইন মিলিয়ে আমাদের উত্তরাতে প্রায় 400 সাড়ে 400 এখন পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ। আর গাজীপুরে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে প্রায় 1200 মতো আমার পার্টিসিপেন্ট। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এখানে একজন একটা স্টুডেন্ট, একজনের কথা বলতেছি আমি, যে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তে উনি, ইলেকট্রিক্যাল। তো উনাকে যখন কোর্স করতে বললাম, তো না আসলো, তো ঠিক মতো ক্লাস করতো না, অটোমেশন কন্ট্রোলিং কাজগুলো এবার এই কোর্সটা করেছিল উনি। মানে সময় পাচ্ছে না যখন স্টুডেন্ট বা ফ্রি আছে। তো উনার একটা চাকরি হলো আমার মাধ্যমে, চাকরি হওয়ার পরে যে আপনার চাকরিতে দেখতেছি কি রে, যা শিখতেছিলাম তো সবই তো একই এগুলোই। তখন বেচারি কি করে, রাত 9টা 6টা তে আসে মানে ক্লাস করতে, বুঝছেন। তো আমি বলছি, এখন ক্লাস করতেছো কেন, খুব ভালো ছেলে। তো বলতে চাইছি, স্যার এখন তো আমি ঠিকই গেছি। তো ওই যে আপনি একটা কথা বললেন, যে যখন আমরা চাকরিতে জয়েন করার পর, আসলে বাংলাদেশে এনভায়রনমেন্টে নিয়মতান্ত্রিক 8 ঘন্টা বা 7 ঘন্টা ডিউটি চাকরি খুবই কম। যখন আপনি একেবারে জয়েন করেই ফেললেন, ওখানে 12-13 ঘন্টা ডিউটি, আপনার এনভায়রনমেন্টের অবস্থা খারাপ, যে চাকরিগুলো করি আমরা মানে স্টার্ট পয়েন্টে, সেখান থেকে এসে যে আপনি স্টাডি করবেন বা কাজ শিখবেন, খুবই কঠিন, খুবই কঠিন। এটা আমরা প্র্যাকটিক্যালি, আপু বলছে, আমি বলছি, বা যারা জব করেন, এখানে জাহিদ ভাই আছেন, ওখানে স্টাডি যে করবেন, এনার্জি মানে জিরো। সো যারা জব করেন না, তারা একটু সময় নিয়ে, আমাদের অ্যাডভান্টেজ কোর্স করতে হবে, আপুর কাছে শিখতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, আমেরিকা যেতে হবে, যেটা আপনার খুশি
আপনাদের যেহেতু আজকে সময় নিয়ে যুক্ত হয়েছেন, আমরা সিনিয়র হিসেবে বলবো যে ভাই আপনি এটা শিখে ফেলেন। তবে কি কোর্সের যে বিষয়টা থাকে, যে এই যে আপনাদেরকে আমরা যেটা আমি ওপেন করে বসে আছি মডিউল, এটা একটা সিকোয়েন্স সাজানো আছে এখানে। এই সিকোয়েন্স অনুযায়ী যে ফ্যাক্টরিতে যে বিষয়গুলো আছে, যে অটোক্যাড আছে, আপনার যতগুলো কথা বললাম সবই এখানে মানে অনেক বেশি আছে। এই জায়গাগুলো যখন সিকোয়েন্সলি আমরা আলোচনা করি, যখন আপনি ধরেন যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, যে ভাই আমি কালকে আসতেছি, তো আসেন। তো আপনি যখন প্রশ্ন করলেন যে ভাই এলপিএস কিভাবে ডিজাইন করব, তো ভাই এভাবে করবেন। ভাই থার্মোগ্রাফি কিভাবে করবেন, এভাবে করবেন। এখন আপনার জন্য সিকোয়েন্সলি আমার জীবনে আমি যা অর্জন করেছি, আপনাকে বসে বসে বলা বা আপনি আমার কাছ থেকে নেওয়া, এটা কখনোই সম্ভব না। এটা ওই যে মাঝে মধ্যে যখন ছোট ছিলাম আপু, যে এরকম মনে হতো যে আচ্ছা আমার এক মামা ছিল ম্যাজিস্ট্রেট, তো উনার ছেলেকে পাইলট পড়ানোর জন্য আমাকে বারবার বলছে যে একটা ভালো ছেলে খুঁজবে। আমি কেন, উনি ম্যাজিস্ট্রেট হয়েছে তো উনি নিজে পড়াতে পারে না? তো আসলে এই জায়গাটা খুবই একটা মানে ডিফিকাল্ট একটা জায়গা। এখন একটু বড় হয়েছে, ছেলে মেয়ে হয়েছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে, যে তাদেরকে যে একটু বুঝিয়ে দেওয়া যে ফিজিক্সের যে ইলেকট্রনিক্স পার্ট গুলো যেগুলো আছে, সেগুলো যদি আমরা বুঝিয়ে দিই, ওনাদের টিচারের থেকে হয়তো বা ভালো পারবো। কিন্তু এই সময়টা হয়ে উঠতেছে না। হুম, রাইট। নিউটনের সূত্রটা যদি আমরা বুঝাই আর অন্যের বুঝা অনেক পার্থক্য। কিন্তু আমি যে একটু বুঝিয়ে দিব তাকে, এই সময়টা হয়ে উঠতেছে না। মনে হচ্ছে যে আমি বাসায় যে মানে মাথায় নিতেই পারতেছি না যে ওনাকে টেবিলে আমি এটা বুঝিয়ে দিই। এটাই হচ্ছে বাস্তবতা। তো থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আর কিছু বলবেন কোনো ভাই? না হলে আমরা আহ আজকের মতো বিদায় নিব। আর কোর্সের ব্যাপারে আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনার চ্যাট বক্সে নাম্বার দিবেন। আমাদের অ্যাডভান্টেক পেজ আছে, আমাদের ইউটিউব আছে, এগুলোতে ইনফরমেশন আমাদের আছে বা নাম্বার আছে। আমাদের যে কোনো ইস্যুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের এই লিঙ্কটার 1 মিনিট মতো ওপেন থাকবে, কোনো কিছু লেখা বা বলার থাকলে আপনি বলবেন। আর সর্বোপরি আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ, এবং আপুকেও অনেক ধন্যবাদ যে সিনিয়র মানুষ অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটি সেমিনারে যুক্ত হয়েছেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।